ম্যান্ডেটরি পাওয়ার প্লে। আর আমার সাথে কমেন্ট্রি বক্সে রয়েছেন সোনাদা, ওয়েলকাম জানাচ্ছে সোনাদাকে। অনেক ধন্যবাদ শুভম। 8 ওভারের ম্যাচ, প্রথম দুটি ওভার পাওয়ার প্লে। প্রথম ওভারের জন্য কাকে নিয়ে আসা হবে? উদয় বেরাকে। আরেক সফল বোলার, এর আগে তার বোলিং নিপুণতা আমরা এই মাঠে দেখেছি। দূরপ্রান্ত থেকে প্রথম বল নিয়ে, প্রথম বলে রিভার্স খেলার চেষ্টা, যদি গতির কাছে যেন কিছুটা হার মানলেন। সরাসরি উইকেট রক্ষকের হাতে বল, প্রথম বলটা ডট। শুভম, প্রথম ম্যাচে যদি আমরা দেখি সাকলাইন আক্তারের অনবদ্য ইনিংস, একটা বড় ব্যবধানে জয়। এখানে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত, বোধহয় এটাই প্ল্যান যে বিপক্ষ দলকে সেকেন্ড ইনিংসে কিছুটা চাপে রাখা যায়। প্রথমে তোমাকে ব্যাট করে একটা ভালো জায়গায় দলকে রাখতে হবে, একটা তুল্যমূল্য লক্ষ্যে কিন্তু প্রথমে তোমাকে পৌঁছতে হবে। সেই লক্ষ্যে পৌঁছতে হলে তোমাকে কিন্তু পাওয়ার প্লে সঠিক ব্যবহার করতে হবে। আবারও একই ধরনের চেষ্টা, এক্ষেত্রে অফ স্টাম্পের বাইরে ব্যাট এবং বলের মধ্যে কোনো প্রকার সম্পর্ক নাই। আরও একটি কিন্তু ডট বল। পাওয়ার প্লের খেলা চলছে, দুটি ওভার পাওয়ার প্লে। পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে হবে বিশেষ করে। তবে যে ধরনের একটা স্পোর্টিং উইকেট আমরা দেখেছি, কিছুটা সময় কাটালে কিন্তু ব্যাটসম্যানরা অবশ্যই তাদের ব্যাট থেকে বড় শট আমরা দেখতে পাবো। এবং সুরজ দাস গতকাল ভালো ব্যাট করেছিলেন, আজও দলের প্রত্যাশা রয়েছে, তার উপর আশা ভরসা থাকবে। গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, এখান থেকে জয়লাভ করলে কিন্তু শেষ তিনি যাওয়ার ছাড়পত্রটা পাবেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা ভালো ইনিংস কিন্তু উপহার দিতে হবে দলকে, একটা বড় বংশ নিজেকে প্রমাণ দিতে হবে আবার একবার। প্রথম 3টি বল থেকে 1টি রান, শেষ 3 বলের খেলা এই ওভারে। প্রান্ত বদল ঘটেছে একবার, স্কোরবোর্ডে কোনো উইকেট না হারিয়ে উদয় আরো একবার। এবারে স্লোটে ছিল দুপাল্লা শট, 1 রানস আউট অফ দ্য পার্ক, প্রথম বাউন্ডারি ইনিংসের। তবে দেখো দীপঙ্কর মহাপাত্র আসায় কিন্তু প্রথম বল নিজের যাত্রা চালাবেন। জানেন যে পাওয়ার প্লে চলছে, যেখানে ব্যক্তির ভেতরে 9 জন ফিল্ডার। একেবারে যখন দেখলেন মিড অ্যাভারেজ প্লেয়ার রয়েছেন, তখন কিন্তু একেবারে মিড অ্যাভারেজ প্লেয়ারের উপর দিয়ে মারলেন, অর্থাৎ একেবারে বুদ্ধিমত্তার সাথে ব্যাটিং করছেন। অনবদ্য ক্রিকেটের শট, জোসে আপনার ডেলিভারি, একেবারে ফুটওয়ার্ক আমরা চমৎকার ভাবে দেখতে পেলাম। প্রথম 3টি বল থেকে 1টি রান। আর দীপঙ্কর মহাপাত্র প্রথম বল থেকে কিন্তু একটা বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে। এদিকে পাওয়ার প্লে প্রথম ওভার, 2 জন মাত্র সার্কেলের বাইরে, বাকি প্রত্যেকেই সার্কেলের মধ্যে। পরের বল, এবারে স্লোয়ার রিভার্স খেলার প্রচেষ্টা। তো প্রত্যেক ব্যাটার শুরু থেকে একটা ইন্টেন্ট দেখাচ্ছেন রিভার্স খেলার জন্য, যদিও সফল হননি এখনো পর্যন্ত 2 ব্যাটার। পাওয়ার প্লে সঠিক ব্যবহার কিন্তু করতে হবে এই ব্যাটারকে। প্রথম 5 বল থেকে কেবল মাত্র 5 রান সংগ্রহ করেছেন বালিঘাট মোদি 11। এখান থেকে স্কোয়ার অফ দ্য উইকেট খেলতে চাইছিলেন, তবে যথেষ্ট ব্যালেন্স ছিল, সম্পর্কটা সমাধান ঘটাতে পারেননি। সাথে সাথে ডট বল এবং ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভারের শেষে দলগত রান সংখ্যা 5, কোনো উইকেট না হারিয়ে। তবে দেখো সোনাদা, প্রথম ওভারে আমরা উদয়ের ভেরিয়েশনটা লক্ষ্য করলাম, প্রত্যেকটা বলের ডিফারেন্ট ভ্যারাইটি কিন্তু দেখতে পেলাম, যেখানে শেষ বল পরপর পুরো যথেষ্ট ব্যালেন্স ছিল এবং খুব একটা বেশি গতি কিন্তু ছিল না। গতির মিশ্রণ আমরা প্রথম 3টি বলে দেখেছিলাম, যে কথা একটু আগে চর্চা করছিলাম। প্রত্যেক ব্যাটার কিন্তু রিভার্স খেলার উপরে একটু বেশি জোর দিলেন বোধহয় এই ওভারে, বিশেষ করে সোজা ব্যাটের ব্যবহার খুব একটা দেখা গেল না। দীপঙ্কর মহাপাত্র একবার মাত্র প্রয়াস করেছিলেন সোজা ব্যাটের, সেখানে কিন্তু 4টি রান এসেছিল। দ্বিতীয় ওভারের জন্য কাকে নিয়ে আসা হবে? প্রথম ওভার যথেষ্ট ভালো ওভার দলের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে, বিশেষ করে বেঙ্কপুর পিএস মাত্র 5টি রান এসছে। রানের গতিটাকে বাড়াতে হবে। দ্বিতীয় ওভার বোলিং মার্কে আওয়াজ, তার আগমনটা ঘটেছে। পাওয়ার প্লে শেষ ওভার, সুরজ দাস তিনি কি পারবেন এখান থেকে একটা বড় রান তুলে নিতে এই ওভার থেকে? তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন টিম বালিঘাট মৌমি 11।
জগৎ সরকার উইকেটের পেছন থেকে কিন্তু ফিল্ডিং এর রদবদলটা ঘটিয়ে নিচ্ছেন। পাওয়ার প্লে শেষ ওভার, এই ওভারটাকে কিন্তু একটা বড় রানের ওভারে কনভার্ট করতে হবে। দাঁড়িয়ে সোজা ব্যাটের ব্যবহার, তবে সরাসরি ফিল্ডারের হাতে। কিছুটা অবাক হয়েছিলেন, হঠাৎ করে পড়ার পরে লাফিয়ে উঠেছিল বল, ক্লিয়ার করতে পারেননি, সেট টু দ্য ফিল্ডার, প্রথম উইকেট। তবে দেখো উচ্চতর সঠিক ব্যবহার কিন্তু করলেন, একেবারে মিড অনে থাকা খেলোয়াড়, অনবদ্য ক্যাচ। এবং যদি তুমি এই বলটার দিকে দেখো, বল কিন্তু পড়বার পর সামনে থেকে সাডেন একটা বাউন্স কিন্তু নিয়েছিল, অতিরিক্ত বাউন্সের দরুন কিন্তু উইকেট পেল, নাহলে কিন্তু এই বলটা সহজে দখল ছিল। আর এবার আমরা যার আগমন আমরা দেখতে পাচ্ছি 22 গজে, বঙ্গ টেনিস ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, লব্ধ প্রতিষ্ঠিত খেলোয়াড়। এই মুহূর্তে নবগত ব্যাটার সরোজ প্রামাণিক শুধু বাংলা টেনিস ক্রিকেট নয়, ভারতীয় টেনিস ক্রিকেটের এই মুহূর্তে সব থেকে চর্চিত নাম, অন্যতম সেরা অলরাউন্ডার সরোজ প্রামাণিক। আজকে ওনার আগমন ঘটেছে ইনিংস নাম্বার 10-এ। অন্তত পক্ষে একটা পার্টনারশিপের প্রয়োজন এখান থেকে দলকে একটা ভালো জায়গায় রাখতে হলে, কারণ মরণ বাসন নকআউট পর্যায়ের ম্যাচ, প্রত্যেকটা বল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। ভলিবলকে আজ এসে কিন্তু উইকেট তুললেন, একটা বড় উইকেট, সুরজ দাসের মতো ব্যাটার তাকে কিন্তু সাজ করে ফেললেন। পাওয়ার প্লে শেষ ওভার, আমরা দেখেছিলাম গতকাল পাওয়ার প্লে থেকে অনবদ্য ব্যাটিং করেছিলেন। খেলা দিয়েছেন এবং চমৎকার এফোর্ট 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ডিসিট বল থেকে তো সব করেছেন বলা যেতে পারে। আসলে দেখো শোনা যায় যে জায়গা থেকে একেবারে ডিপ স্কাইলেক থেকে সুপাইসে ফার্লেক অঞ্চলে এফোর্ট, কি বলবো এফোর্ট সম্পর্কে? নিঃসন্দেহে যেখানে আর আজকে নিয়ে আসা হচ্ছিল প্রথম বলে উইকেট, আর ঠিক তার পরের বলে ফিল্ডারের এই যে এফোর্ট, এটা কিন্তু নিঃসন্দেহে আত্মবিশ্বাসটা বাড়াবে আয়াজের। প্রথম দুটি বল থেকে 1টি রান, এবারে দূরপাল্লার শট একেবারে উড়ে উড়ে মাঠের বাইরে, প্রথম ওভার বাউন্ডারি ইনিংসের। তবে দেখো দীপঙ্কর মহাপাত্র কাছে অ্যাবিলিটি রয়েছে, বড় শট খেলবার। আমরা দেখলাম গত ওভারে দেখেছি পাওয়ার প্লেতে যেভাবে সঠিক ব্যবহার করেছিলেন, একেবারে মিড অফের উপর দিয়ে হিটলে ডিসকালেক ফুটওয়ার্ক কিন্তু দেখবার মতো। আসলে দেখো এই বলটা কিন্তু স্লটে ছিল, অনেকটা সময় ছিল, আর সামনের পায়ে ভর রেখে একেবারে মিডউইকেট অঞ্চলের উপর দিয়ে তুলে খেললেন এবং সীমারেখাটা অবশ্যই ক্লিয়ার করবে। ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি। দুই ব্যাটার জানেন এটি পাওয়ার প্লে শেষ ওভার, প্রথম ওভারটা থেকে মাত্র 5টা রান এবং দ্বিতীয় ওভারের শুরুতে একটা উইকেট। এই যে প্রাথমিক চাপ, এই চাপটা কিন্তু কাটিয়ে উঠতে হবে। আর অবশ্যই যেখানে সরোজ প্রামাণিকের মতো ব্যাটার রয়েছেন ব্যাস করছে, তো তিনি চাইবেন অন্তত পক্ষে এখান থেকে নিজের এক্সপিরিয়েন্সটা ব্যবহার করতে। আপনারা দেখছেন দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3, আজকে 4র্থ দিনে আমরা পৌঁছে গিয়েছি। অবশ্যই তারকা খচিত দুটি দল, যেরকম একদিকে সরোজ প্রামাণিক, তিনি তরুণদের সঙ্গে তার অভিজ্ঞতা যেরকম শেয়ার করবেন, তেমনি বিপক্ষ দলে জগৎ সরকারের মতো খেলোয়াড় রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে সামনে থেকে লিড করছেন দলকে। এদিকে রান সংখ্যা এই মুহূর্তে 12, 1 উইকেটে চলমান দ্বিতীয় ওভার। এবং দীপঙ্কর তার ব্যাটে গড়ে উঠবে সরাসরি মাঠের বাইরে 6টি রান। ওভার তবে দেখো লেন্থে যথেষ্ট কমতি ছিল, আর যেখানে প্রথম কয়েকটা বল চমৎকার জায়গায় রেখেছিলেন, কিন্তু গত কয়েকটা বলে যদি আমরা লক্ষ্য রাখি লেন্থ কিন্তু খুব একটা ভালো জায়গা রাখতে পারেনি। আর গত বলে তো একেবারে খাটো লেন্থের বল, ব্যাটারের কাছে সময় ছিল। এবং দীপঙ্কর মহাপাত্র এই মুহূর্তে 5 বল থেকে 16 রানে অপরাজিত। ব্যাক টু ব্যাক দুটি বল থেকে দুটি ওভার বাউন্ডারি এসছে, কামব্যাক করতে হবে আয়াজকে। এবারে গতি ছিল, ব্লক হোল টার্গেট করেছিলেন, সোজা ব্যাটের ব্যবহার,
যতক্ষণে ফেরত আসবে রান নেওয়ার একটা চেষ্টা ছিল, তবে সফল হননি। ডট বল। দ্বিতীয় ওভারে শেষ বল, দলগত রান সংখ্যা 18, একটি বল এবং উইকেট হারিয়ে অ্যাক্রস দ্য লাইন। তবে দেখো সোনাদা, এক্ষেত্রে আউটসাইড দ্য অফ স্টাম্প বল ফরওয়ার্ড হলো, কিন্তু অফ স্টাম্পকে অনেকটা বাইরের দিকে মুভমেন্ট ছিল, যার দরুন বলের নাগালে পৌঁছতে পারেননি। আর গত বলগুলো যেখানে ছিল বল ফরওয়ার্ড হলো কিন্তু লেগ স্টিকের দিকে মুভমেন্ট। তবে এই ভেরিয়েশনটা তোমাকে নজর দিতে হবে যে কখন আমি ভেরিয়েশনটা অফ স্টিকের বাইরে করবো, কখন লেগ স্টিকের বাইরে, সেই ভেরিয়েশনটা তোমাকে নজর দিতে হবে। প্রথম দুটি ওভার থেকে 18টি রান একটি উইকেটের বিনিময়ে 9.00 এই হারে প্রথম দুটি ওভার থেকে রান এসছে। আর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি, দ্বিতীয় ওভারের শেষে দলগত রান সংখ্যা 18, এক উইকেট হারিয়ে। তো দেখো শোনা যায় পাওয়ার প্লে ওভার সমাপ্তি ঘটেছে এবং সরোজ প্রামাণিক কিন্তু এসছে স্ট্রাইকিং প্রান্তে। বল হাতে সম্ভবত উদয় বেরা ব্যক্তিগত কোটা দ্বিতীয় ওভার নিয়ে, আর দলীয় তৃতীয় ওভারে। সরোজ প্রামাণিক তিনি চাইবেন এখান থেকে অন্তত পক্ষে বড় একটা ইনিংস খেলতে। গতকাল আমরা দেখেছি সুপার ওভারে কি দারুণ ব্যাটিং করেছিলেন। সরোজ প্রামাণিক ব্যাটটা করছে, উঠবে, শটে ছিল বল সরাসরি লাগো পঞ্চম উপর দিয়ে গগনচুম্বী ছক্কা। তো দেখো শোনা এই মুহূর্তে সরোজ প্রামাণিক জানেন যে এই মুহূর্তে ব্যাটিং তাণ্ডবটা কিন্তু দেখাতে হবে, কারণ পাওয়ার প্লে ওভারের সমাপ্তি ঘটেছে। নির্ণায়ক ম্যাচ, রেকর্ড পর্যায়ের ম্যাচ। আসলে দেখো সরোজ যতক্ষণ 22 গজে থাকবেন রান কিন্তু আসবে। আর বলতে বলতে আরো একবার বল সীমারেখার বাইরে, তবে এক্ষেত্রে 4টি রান। সুতরাং প্রথম দুটি বল থেকে সরোজের ব্যাট থেকে 10টি রান, আত্মবিশ্বাস বেড়েছে এখান থেকে। যথেষ্ট সময় 22 গজে আছেন, 22 গজের চরিত্র সম্পর্কে এই মুহূর্তে সম্পূর্ণ ওয়াকিবহাল। প্রথম বল থেকে 1টি রান, তারপরে ব্যাক টু ব্যাক দুটি বলে দুটি বড় শট। সর্বসাকুল্যে বালিঘাই মৌমি 11 তাদের সংগৃহীত রান 28। সরোজ প্রামাণিক এই ম্যাচটা ঘিরে দর্শকদের মধ্যে কিন্তু একটা আলাদা উত্তেজনা রয়েছে, কারণ এই মুহূর্তে তাদের দুই প্রিয় ক্রিকেটার একে অপরের বিরুদ্ধে লড়াইতে লিপ্ত হয়েছে। উদয় বেরা এবারে চেঞ্জ অফ পেস, যেন এই ভেরিয়েশনের কাছে প্রথমবার বিট হতে দেখলাম আমরা সরোজ প্রামাণিককে। প্রথম দুটি বল থেকে 10টি রান, তৃতীয় বলটি ডট। উদয় বেরাকে কিন্তু ভেরিয়েশন নিয়ে আসতে হবে, যেখানে সরোজ প্রামাণিকের মতো ব্যাটারের সামনে বল করতে গেলে তোমাকে ভেরিয়েশন নিয়ে আসতে হবে। 28 for 1। এক্ষেত্রে দেখো কতটা সাফার করে উঠে এসেছিলেন অফ স্টিকের অনেকটা বাইরে, উইকেটের পেছনে জগৎ সরকার। আর সরোজ প্রামাণিক তিনি প্রত্যেকটা বলে বড় শট খেলবার এটা প্রবণতা কিন্তু দেখাচ্ছেন অন্তত পক্ষে। এই ওভারের প্রথম 4টে বল থেকে 10টি রান সংগ্রহ করেছেন। শেষ দুটো বল এই ওভারের যথেষ্ট নির্ণায়ক হতে পারে। উদয় ওভার দ্য উইকেট, সরোজ প্রামাণিক অন দ্য আপ এবং সরাসরি স্ট্রেট ব্যাটেড শট লম্বের উপর দিয়ে গগনচুম্বী ছক্কা, ব্যাটটা গর্জে উঠবে সরোজের। তো দেখো সরোজ প্রামাণিকের মতো ব্যাটার বেশিক্ষণ কিন্তু তুমি তাকে স্টপ রাখতে পারবে না, তার ব্যাটটা গর্জে উঠবে। নিঃসন্দেহে সেটাই করে দেখালেন এখানে। তবে উদয় বেরারের প্রশংসা করতে হয়, কারণ প্রথম দুটি বল থেকে দুটি বড় শট যেখানে এসছিল, 10টি রান এসেছিল, একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। তারপরে কিন্তু পরের দুটি বলে কামব্যাক করেছিলেন। যে ভেরিয়েশনটা অন্তত প্রয়োজন ছিল, সেই ভেরিয়েশনের ব্যবহার আমরা দেখেছিলাম উদয় বেরার কাছ থেকে। সরোজ প্রামাণিক এই মুহূর্তে কিন্তু 6 বল থেকে 17 রানে অপরাজিত। এবারে অফ স্ট্যাম্পের বাইরে অনেকটা সাফল করে অন্তত
অফের দিকে খেলতে চেয়েছিলেন ডিপ এক্সট্রা কভার অঞ্চলে, সেখান থেকে ফেরত আসার ফাঁকে কিন্তু আরও একটি রান। সর্বসাকুল্যে তৃতীয় ওভারের পরিসমাপ্তি, 3 ওভার খেলা শেষে 35 এক উইকেটে বালিঘাই মৌমি 11। সাথে সাথে তৃতীয় ওভারের পরিসমাপ্তি, 35 এক উইকেট হারিয়ে আর শেষ 5টি ওভার 30টি বল আমরা দেখেছি গত ম্যাচে, যেখানে একটা হাই স্কোরিং ম্যাচ আমরা লক্ষ্য করেছিলাম। তো 115 সেটা কিন্তু চেস হয়নি। দেখা যাক এই ম্যাচ কতটা রানে পৌঁছতে পারে, সেটা দেখবো বিষয় মুহূর্তে। চলছে দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3, আজকে চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচ। একদিকে বিনপুর পেয়ার্স, অপরদিকে রয়েছে বালিঘাই মৌমি 11। টসে জয়লাভ করে প্রথমেই ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছেন বালিঘাই মৌমি 11-এর ক্যাপ্টেন মনোজিৎ। আর বল হাতে আজিজুল। ব্যক্তিগত কোটার প্রথম ওভার স্ট্রাইকিং ব্লকে থাকবেন সরোজ প্রামাণিক। আজিজুল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থেকে উঠে আসা ক্রিকেটার। তার হাতে কিন্তু থাকবে এই মুহূর্তে বোলিং দায়িত্বটা। এদিকে দুর্গাপুরের এই প্রতিভাবান অলরাউন্ডার, এই মুহূর্তে সারা বাংলাব্যাপী নয় সারা ভারতব্যাপী যার নাম সরোজ প্রামাণিক। প্রথম বল দেখলেন এবং যেতে দিলেন, আর সাথে সাথে রিপোর্ট করেছেন তৃতীয় ওভারের কাছে হোয়াইট শ্যাডো ব্যাটিং টিম, তারা রিভিউ দিয়েছেন। প্রযুক্তি বাহুয়া আর অন্তত পক্ষে প্রযুক্তির ব্যবহারটা আমরা করে নেব। প্রযুক্তি ব্যবহার, ডিসিশন পেন্ডিং। প্রথম ম্যাচে অবশ্যই আমরা দেখেছি চমৎকার একটি ক্রিকেট। সিটিএম ব্যান্ডার -11 কিন্তু জয়লাভ করেছে, তারা পরবর্তী রাউন্ডে খেলা ছাড়পত্র পেয়েছেন। এই ম্যাচ যেখান থেকে অন্তত পক্ষে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এই মুহূর্তে সংগৃহীত রান 35 এক উইকেট হারিয়ে বালিঘাই মৌমি 11। আগামীকাল এই টুর্নামেন্টের ফাইনাল ডে। আর দেখো সোনাদা, আজকের পরিবেশটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার হয়েছে, একেবারে উত্তেজক পরিবেশ। আর শুধু তাই নয় শুভম, অন্তত এই ম্যাচটার জন্য হঠাৎ করে একটু বাড়তি দর্শকের আগমন ঘটেছে মাঠে, আর সিদ্ধান্ত আসবে এটি কিন্তু ফেয়ার ডেলিভারি। সুতরাং ব্যাটিং সাইড অর্থাৎ বালিঘাই মৌমি 11 তাদের একমাত্র রিভিউ যেটা হারিয়ে বসলেন। এদিকে চলমান চতুর্থ ওভার, স্কোর বোর্ডে খুব বেশি রান নেই, মাত্র 35। আজিজুল আবারও একবার ডিপ এক্সট্রা কভার অঞ্চলের উপর দিয়ে খেলার চেষ্টা, আর এক্ষেত্রে কিন্তু সফলতা আজিজুলের। যে উইকেটের খোঁজে তল্লাশিটা চলছিল সেই উইকেটটা পাওয়া হয়ে গেছে, অর্থাৎ সরোজ প্রামাণিককে ফিরতে হবে ডাগ আউটে। তবে দেখো এক্সট্রা কভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন, টাইমিং করতে পারেনি, সরাসরি ফিল্ডসম্যান ছিলেন। তখন সোনাদা বারবার জানাতে হবে যে ফিল্ডার ক্যাচটি নিলেন এই ধরনের টাফ সিচুয়েশনে অনেকটা হাই হয়ে গিয়েছিল এই বলটা, এবং এই জায়গায় দাঁড়িয়ে এই ক্যাচটা কিন্তু খুব একটা সহজ ছিল না। ততোধিক প্রশংসা করতে হবে আজিজুলের, যেভাবে সরোজ প্রামাণিকের মতো ব্যাটারের সামনে সাহসটা দেখিয়েছিলেন। এই মুহূর্তে বড় উইকেট হারিয়েছে দল। শুরুতে অর্থাৎ দ্বিতীয় ওভারে যে উইকেট হারিয়েছিল সেই চাপটা কাটিয়ে ওঠার আগেই যেন সরোজ প্রামাণের উইকেটটা হারালো দল। 35 রানের মাথায় দ্বিতীয় উইকেট, 8 ওভারের ম্যাচ, প্রথম ইনিংসের প্রায় মাঝপথে আমরা। তারকা খচিত দুটি দল। প্রথম ম্যাচে যদি আমরা দেখি, প্রথম ম্যাচের প্রথম ইনিংসে যেখানে সাকলেন আক্তারের ব্যাটে ভর করে দল কিন্তু 115 রানে পৌঁছে গেছিল। এই জায়গায় নিঃসন্দেহে বালিঘাই মৌমি 11 দলের ক্যাপ্টেন এবং তাদের ব্যাটাররা চাইবেন দলীয় স্কোরটাকে অন্তত পক্ষে 100 যেন টপকানো যায়, যেটা কিন্তু এই পিচের উপরে একটা ফাইটেবল টোটাল হবে। তবে দেখো নবাগত ব্যাটার গৌতম কর্মকার, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থেকে উঠে আসা ক্রিকেটার। গতকাল আমরা দেখেছিলাম কি অনবদ্য ব্যাটিং করেছিলেন, আজকে আবারও দায়িত্ব রয়েছে তার উপরে। ইনিংস নাম্বার 4 আগমন ঘটেছে।
অ্যাক্রস লাইন ব্যাকফুটে এসে অনেকটা ঢুকে এসেছিলেন। একটি রান, সমদীপ ছিলেন ডিপ মিড উইকেট অঞ্চলে। তাহলে কত রান সংখ্যা পৌঁছে যাবে সরাসরি 36-এ। 36 ফর 2 বালিঘাট মোমি 11। তবে সরোজ পাবলিকের উইকেট প্রাপ্তি, ওহো হো হো হো, what a tremendous hit, square of the wicket, square cut, backward for অঞ্চল দিয়ে সরাসরি মাঠের বাইরে 4টা রান। কি বলবো সেটা সম্পর্কে? নিঃসন্দেহে শুভম, এই ওভারে এখনো পর্যন্ত যদি আমরা দেখি উইকেট এসেছিল 1টি রান, আর এই বলে 1টি মাত্র 4। অর্থাৎ এই ওভারে প্রথম বড় শট গৌতমের ব্যাট থেকে, মাফ করবেন দীপঙ্করের ব্যাট থেকে। অর্থাৎ রানের দরকার রয়েছে। পবিত্র আজানের জন্য আমরা কিছু সময় ধারাভাষ্য দিতে পারিনি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আসলে বাংলায় নানা ভাষার মানুষ, নানা বর্ণের মানুষ থাকে, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। তবে ক্রিকেট এখন যেভাবে চলছে, তবে বালিঘাই মৌমি 11 যে প্রত্যাশা করেছিল যে অন্তত ব্যাটিং করে একটা ভালো রান করবে, সেটা আপাতত আমরা দেখলাম বিনপুর পিএসএ বোলাররা সেটা অন্তত করতে দেয়নি। আজ শুরুতে যিনি আঘাত এনেছেন, চন্দন তোমাকে স্বাগত। चलिए अगले गेम उठा के खेला है
सौरभ सिंह निकल जाएगा ये गेंद सीधा मैदान के बाहर 6 रन के लिए। आधा दर्जन रन छूट जाएगा स्कोरबोर्ड पे। हेलो हेलो এখান থেকে গিয়ারটা বদল করতে হবে। গিয়ার না বদল করলে সুপার 6 থেকে অন্তত শেষ দিনে যাওয়া মুশকিল থেকে মুশকিলতর হবে। ক্রিকেট ফ্যান জপমালা দে পূর্ব বর্ধমান থেকে 3.5 বছরের বেশি ঘর ছাড়া, অনেকটা পিছিয়ে ছিল স্লিপ ফিল্ডার, তবে ক্যাচের মধ্যে চনুগা সাহা ছিলেন। তো অঘটন ঘটেনি, যেটা হয়েছে সেটাই বলতে হয়। অর্থাৎ এই বল থেকে কোনো রান সংগৃহীত হয়নি। চন্দন, কি মনে হচ্ছে? শুরুটা দেখো, শুরুর দিকে উইকেট, তারপরে 3 উইকেট, রানের গতি একেবারে কম। যেহেতু 8 ওভারে ম্যাচে অন্তত 100 রান তো করা উচিত, একটা ফাইটেবল রান, এটা অন্তত লড়াই রান করতে হলে। आपको मिनिमम मैक्सिमम एक रन आपको कलेक्ट करना होगा, क्योंकि ये नॉकआउट मुकाबला है। बाद में आपको मौका नहीं मिलेगा। लीजिए, ये गेंद को भेजा है मीनों दूर गया है, आधा दर्जन रन के लिए निकल जाएगा और 6 रन आसानी के साथ स्कोर बोर्ड पे जुड़ेगा। এই মুহূর্তে কিন্তু ওভার বাউন্ডারি যেটা দরকার বালিঘাই মৌমি 11-এর এইরকম বড় শটে দরকার, কারণ একটা স্পোর্টিং পিচ, এই উইকেটে যেমন বোলাররা অন্তত একের পর এক উইকেট পেয়েছে, তেমনি ব্যাটসম্যানরাও রান করেছে। আমরা দেখেছিলাম প্রথম হাফ সেঞ্চুরি করতে রোহিত সিংকে, তারপরে আজকে আমরা দেখলাম আবার একটি হাফ সেঞ্চুরি, আর যেখানে শাকলিন তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। 243টি ওভার বাউন্ডারি। ধন্যবাদ রশিদ, আমাদের পাশে রয়েছেন, আমাদের অন্তত অক্সিজেন প্রতিনিয়ত দিচ্ছেন। আর এই মুহূর্তে তবে এই টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা যদি আমরা দেখি সাকলিন আক্তারের, এখনো পর্যন্ত 12টি ছক্কা, 11টি ছিল রোহিত সিং এর, তাকে টপকে 12টি ছক্কার মালিক হয়ে গেছে সাকলিন আক্তার। দেখো চন্দন, এই মুহূর্তে ভিউয়ার্স দেখো, আগে যতটা ছিল এখন যেন ডবল হয়ে গেছে, অনেক বেশি ভিউয়ার। সারোজ ভার্সেস জগতে যে লড়াই, সেটা যে কোনো মাঠে হোক, অন্তত ভারতবর্ষের বাইরে যে প্রান্তে হোক, এই ডুয়েলটা দেখার জন্যই তো সবাই মুখিয়ে থাকে। क्यों ना होगा, क्योंकि ये मुकाबला ये राइवल मुकाबला है। एक तरफ जगत सरकार, दूसरी तरफ सरोज प्रामाणिक, बेस्ट वर्सेस बेस्ट का लड़ाई। चलिए अगले ओवर गेंदबाजी के मोर्चे पे खुद जगत सरकार आए हैं। गेंदबाजी के मोर्चे पे उनके सामने बल्लेबाजी के मोर्चे पे जगत सरकार के पहला गेंद फेस करेंगे गौतम कर्मकार। অনেক কর্মকাণ্ডের মালিক, এখনো জল করে, হলদিয়ার বুকে 82 রান। আমরা দেখতে পাচ্ছি এই উইকেট থেকে জগৎ সরকার যে গতিতে বল করলো, শুধু গতি নয়, লাইন লেনটা এবং বেশ বাউন্স ছিল এই বলে। জগৎ সরকার তার প্রথম বলে রান দেননি। নিশ্চিতভাবে কোনো বোলারের যদি শুরুটা ভালো হয়, অন্তত আত্মবিশ্বাসটা অন্তত উপরে থাকে, সেটাও আমরা দেখলাম। রানের গতি একেবারে কম, 53, 3 উইকেটে 5.1 ওভারে। चलिए आगे गेंद ऊंचे है, दूर कितना, नीचे फील्डर भागेंगे, पकड़ेंगे। जगत सरकार आए हैं, अच्छा है, अपने सरकार को फिर एक बार दीगा कि सरजमीन पे मार्क करके कुर्सी पे बिठाया है जगत सरकार। সরকারের উইকেট, যারা ভক্ত, যারা ফ্যান, যারা সমর্থক, তারা উল্লসিত। শুধু মাঠে নয়, বাংলার কোনায় কোনায় তার যে ভক্ত, তারা কিন্তু খুশি হলেন। আসলে ক্রিকেট ক্যারিয়ারটা শুরু হয়েছিল অন্তত ব্যাটসম্যান হিসাবে। আমরা দেখি বিশেষ করে প্রিমিয়ার লিগে কিন্তু জগৎ বেশ ভালো বোলিং করে থাকে, আজকেও দেখলাম এসেই তিনি উইকেট ফেলেন। তবে এই বলটি দেখো, একেবারে ব্যাটের উপরের দিকে লাগে, এইচ লাগে, এবং ফিল্ডারকে কোনো রকমে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয়নি ক্যাচ নেওয়ার জন্য। 4 উইকেট, 53 রান, 5.2 ওভার। এই ওভারের পরে আর মাত্র 2 ওভারে খেলা বাকি। বালিঘাই মৌমি ডাকআউট, বেশ চিন্তায় রয়েছে, তবু অন্তত ভরসা রেখেছেন এই যুগলবন্দির ওপরে। সৌরভ সিং যেমন ভালো খেলতে পারেন, আজকে তাকে ভালো খেলতে হবে, ভালো ব্যাটিং করার পাওয়ারটা রয়েছে তার। बल्लेबाजी के मोर्चे पे अक्षय मिश्रा, दीघा प्रीमियर लीग सीजन 2 का मैन ऑफ द टूर्नामेंट बन चुके थे। ये खिलाड़ी चैंपियनशिप का हिस्सा थे, लेकिन आज कुछ खास करना होगा, अपने टीम के संकट समय में संकट मोचन बन के सबसे आगे निकलना होगा। अक्षय मिश्रा को एक्स्ट्रा जिम्मेदारी लेना होगा। কুরুক্ষেত্রে যুদ্ধের সারথি হতে হবে,
তবে অক্ষয় রাইজিং খেলোয়াড় হিসাবে কিন্তু অক্ষয় যেভাবে উঠে এসছে দিনের পর দিন, দিনে দিনে ক্ষণে ক্ষণে প্রতি টুর্নামেন্টে তার যে উন্নতি সেটা বারবার অন্তত করে দেখিয়েছেন। আর সৌরভ এবং অক্ষয় এই যুগলবন্দি দিকে তাকিয়ে রয়েছে মাঠ, তাকিয়ে রয়েছে ডাক আউট। বিনপুর পিএস যারা গ্রুপ এ তে টপে থাকার জন্য পৌঁছেছে। चलिए अगला गेंद यहाँ पे उठा के खेला है बीसी फील्डर, क्या गेंद तक पहुंच पाएंगे? बिल्कुल पहुंचे हैं। जब तक गेंद को भेजेंगे तब तक दोनों बल्लेबाज 2 बार अपने आप से स्थान परिवर्तन करते हुए 2 रन आसानी के साथ स्कोरबोर्ड पर छोड़ देंगे। 2 রান চলে এলো, তবে যেন খুশি হতে পারছি না, আরো রান চাই। 56 এই ওভারে এখনো পর্যন্ত জগতের 3টি রান এসে 4 বল থেকে, তবে একটি মূল্যবান উইকেট পেয়েছে শেষ 2টি বল। দর্শকুল আনন্দে দিশেহারা, ক্রিকেটের যে সুন্দর আবহ সেই শুরু থেকে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, একের পর এক প্রত্যেকটা দিন কি হাড্ডাহাড্ডি লড়াই দর্শকরা কেউ মাঠে থেকে দেখেছেন, কেউ ঘরে বসে দেখেছেন। चलिए अगली गेंद सौरभ सिंह उठा है, पीछे फील्डर, नीचे फील्डर। ओ माय गॉड, हे प्रभु जगन्नाथ, ये क्या हुआ? सौरभ सिंह का कैच मिस हुआ। ये गलती, ये कामयाबा किस तरह से भुगतना होगा आने वाले वक्त में आपको पता चल जाएगा। ক্যাচ মিস হলো, আরো একটি উইকেট পেতে পারত জগৎ সরকার, আর নিজের ঝুলিতে আরো একটি উইকেট পুরার যে সুযোগটা ছিল সেটাই কোথাও হাতছাড়া হলো। তবে দেখো কভার, এক্সট্রা কভার, লং অফ, লং অন এবং কাউ কর্নার, এই এরিয়াটা কিন্তু অনেক বড় এরিয়া। এই এরিয়া দিয়ে দেখেছি বড় শটে গিয়ে কিন্তু অনেকে ফেসে গেছেন, অনেকে কিন্তু ক্যাচ দিয়েছেন। अक्सर मिश्रा उल्टे हाथों से खेला है फील्डर, तो फील्डर को धोखा देते हुए निकल जाएगा गेंद। 1 रन आसानी से पार करेंगे, दूसरे के लिए भागेंगे, 2 रन आसानी से जुड़ जाएगा टीम के खाते में, अक्सर मिश्रा के खाते में। আবার একটি জীবনদান, আবার একটি উইকেট পেতে পারত। আসলে যদি উইকেট পেয়েছে তবু নিঃসন্দেহে এই ওভারটা কিন্তু দলের জন্য একটা ভালো ওভার। 6 ওভারে খেলা শেষ, 6 ওভারে 59, 4 উইকেটে বালিঘাই মৌমি, আর 2 ওভারে খেলা বাকি। আর অক্ষয় 3 রান করেছেন 2 বল খেলে, আর 5 বল থেকে সৌরভ সিং 15 রান, 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, আর মাত্র 2টি ওভার। আয়াজ শুরুতে আঘাত এনেছিলেন, তারপরে আমরা দেখলাম একের পর এক আঘাত। তবে এই 2টো ওভার খুব গুরুত্বপূর্ণ, 2টো ওভারই বিনপুর পিএস এবং বালিঘাই মৌমি 11-এর কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে মৌমিকে আরো বেশি অন্তত মানে গতিটা বাড়াতে হবে। 12 বলের খেলা বাকি। चलिए अगले ओवर गेंदबाजी के मोर्चे पे आशा चौन को लाया गया है। 7वां ओवर आचिचुल गेंदबाजी के मोर्चे पे, उनके सामने सौरभ सिंह उठा के खेलने का प्रयास था, वाइड का इशारा आएगा, एक्स्ट्रा रन जुड़ जाएगा स्कोरबोर्ड पे। তবে আজিজুলের প্রশংসা করতে হবে। আজিজুল পশ্চিম মেদিনীপুরে কেশপুর যার বাড়ি, কেশপুর থেকে উঠে আসা এই তরুণ খেলোয়াড়, তবে সরোজের মতো বড় খেলোয়াড়কে আউট করিয়ে মনোবল একেবারে বাড়িয়ে ফেলেছে। चलिए ऊंचा है, दूरी कितना, नीचे फील्डर, वाओ व्हाट ए फील्डिंग एफर्ट, व्हाट ए फील्डिंग एफर्ट टीम के लिए। कितना रन सेव किए हैं वो देखने के बाद मिलेगा, देखने वाले बात होगा, चेक करना होगा। आपके पास टेक्नोलॉजी है तो टेक्नोलॉजी का इस्तेमाल कीजिए। টেকনোলজি ব্যবহার করা হয়েছে, ফিল্ডারের প্রশংসা করতে হবে, নিজের শরীরটাকে শুনে দিয়েছিলেন। আর রিলি ক্যাচ নেওয়ার জন্য আমরা দেখলাম ফিল্ডারও কিন্তু এগিয়ে গেছিলেন, যদি শেষমেশ হয়নি, শরীরটা ছুঁড়ে দিয়েছিলেন। অভিজিতের ফিল্ডিং আজকে যেন দর্শকদের অন্তত বেশ খুশি করেছে। তো সিদ্ধান্ত জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। দীঘা প্রিমিয়ার লিগ এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, কাঁথি পৌরসভার পৌরপিতা, বলাগড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সভাপতি, যুব সমাজের আইকন দিদি কাবির, যিনি মুখ্য উপদেষ্টা মাননীয় শুভকাশ গিরি, যার পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়েছে সিজন 3-তে 18টি দলকে নিয়ে 5 দিনের ক্রিকেটের মহা লড়াই। রতনপুর ক্রিকেট গ্রাউন্ড আনন্দে আত্মহারা,
প্রতিদিন যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই, একটা টুর্নামেন্টে এতগুলো ম্যাচ লড়াই সত্যি আমাদের অবাক করে দিয়েছে। তবে এই রসদের নেপথ্যে চন্দন ধন্যবাদ জানাতে হবে পিচ ক্রিয়েটরকে, যারা এত পরিশ্রম করে আমাদের উপহার দিয়েছে এত সুন্দর একটা স্पोर्टिंग पिच। अगर बात करेंगे ना पिच क्रिएटर के बारे में तो बिल्कुल, जब भी मैं इस ग्राउंड के बगल से गुजरा था तब भी मैं ग्राउंड किस तरह से काम चले वो देखने के लिए आ जाता था। लेकिन पहला दिन काम शुरू हुआ था, दूसरे दिन भारी बरसात, भारी बारिश आया था, लेकिन सब कुछ होने के बाद भी वो जो वर्कर थे बिल्कुल बहुत मेहनत करने के बाद ये पिच रेडी किया है। It's a safe. It's a safe আসবে। তবে নিশ্চিতভাবে প্রশংসা করতে হবে ফিল্ডারের অভিজিতের। ছবিটা আমরা দেখলাম, যদিও ততটা স্পষ্ট নয়, তবু তার প্রয়াসকে অন্তত কুর্নিশ জানাতে হবে। 6.1 ওভার 61 বালিঘাই মৌমি টস জেতার পরে ব্যাটিং এর যে সিদ্ধান্ত, তবে সেই সিদ্ধান্ত কোথাও যেন একটু হলেও অন্তত চিন্তায় ফেলেছে। পরের বল, चलिए आगे गेंद खेलने का प्रयास था, बल्ले के साथ गेंद का कोई संपर्क नहीं, सीधा विकेट कीपर की दस्तारों में टप्पा आएगा। এই মুহূর্তে আজিজুল গতির সওদাগর, তবে গতির সাথে সুইংও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই অন্তত। यहाँ पे ऊंची है दूरी, कितना नीचे फील्डर अक्षय मिश्रा खतरा मंडरा रहा था, खतरा का शिकार हुआ है। विकेट विकेट विकेट, एक और झटका टीम बालीघाई मौमी 11 के लिए। আবার সেই অভিজিৎ, যার এফোর্টটা একটু আগে আমরা দেখছিলাম, সেই অভিজিৎ ডিপ কভারে যেভাবে অন্তত ক্যাচটা লুপে নিলেন, তালুবন্দি করলেন, মাঠে দর্শক অন্তত বাহবা জানাচ্ছেন এত ভালো ফিল্ডিং এর জন্য। উইকেটে পতন হলো বালিঘাই মৌমি দলের, 5 উইকেট 61 রানের মাথায় 6.3 ওভারে। তবে বালিঘাই মৌমি 11 এর বোলিং বিভাগ যদি দেখি, সরোজের মতো বোলার, তোতনের মতো বোলার, এই টুর্নামেন্টে একমাত্র হ্যাট্রিকারী বোলার তোতন, 5 উইকেট একটা ম্যাচে, এবং এখনো পর্যন্ত সর্বাধিক উইকেটের মালিকও তোতন পাত্র। সব মিলিয়ে বিকাশের কথা বলতে হয়, একজন জুনিয়র খেলোয়াড় হিসাবে যেভাবে অন্তত বোলিং এ ছাপ রেখেছেন এই টুর্নামেন্টে, তো বোলিং ইউনিটটাও কিন্তু বেশ অন্তত শক্তিশালী বালিঘাই মৌমি 11 দলের। মেনপোর্ট পিএস ভার্সেস বালিঘাই মৌমির মধ্যে লড়াই, সুপার 6 এর লড়াই চলছে, আর এই ম্যাচের পরে অনুষ্ঠিত হবে পরবর্তী যে ম্যাচ এনএস ব্ল্যাকবার্ডস এবং রাই এন্টারপ্রাইজের মধ্যে, যেখানে আমরা দেখব শ্রেয়ম বেরা, পলাশ রানা, তুষার সরকার, আমরা দেখব ব্রতীশ ভূঁইয়া, সন্দীপ বিধান চালকের মতো খেলোয়াড়কে, আবার দেখবো রাই এন্টারপ্রাইজে ইব্রাহিম, সনু কুমার সিং, উত্তরবঙ্গের খেলোয়াড় আজানুর মল্লিক, সোনা, আকাশ অধিকারী, শাহরুখ খান, গৌতম। তো পরের ম্যাচেও একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখব। चलिए यहाँ से बेहतरीन गेंदबाजी था, टप्पा সৌরভ সিং যেভাবে তোড়ফোড় ব্যাটিং, তবে মাঠে এসছেন মানিক সাউ, আরেক অন্তত মারকুটে খেলোয়াড় মানিক সাউ, বেশ দীর্ঘকায়। मानिक शाह यहाँ पे खेलने का प्रयास था, गेंद सीधा 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 विकेट कीपर की दस्तरों में, डॉट आएगा, और हर एक डॉट बॉल कहीं ना कहीं बालीघाई मौमी 11 को वो सोचने में मजबूर कर रहा है, धीरे धीरे बैकफुट में धकेल रहा है। আজিজুলের এই ওভার খুব ভাইটাল হয়ে গেল, মাত্র 2টি রান এসছে, প্রথম ওয়াইড, তারপর একটি সিঙ্গেল, তার বাদে একের পর এক দল, একটি উইকেট আছে তার দখলে। সাইদা জানিয়ে দিলেন ওভার শেষ, মাঠে ডাকআউটে অন্তত বাহবা জানাচ্ছেন আজিজুলকে। তো কি বোলিংটা উপহার দিলেন, কারণ বিশেষ করে ডেথ ওভারে তার এই বোলিং বিপক্ষ দলকে যেন একটা অস্বস্তিতে ফেলে দিল। 2 ওভার 7 রান 2টো উইকেট, ইকোনমিটা দেখো চন্দন, কিভাবে কৃপণ বোলার, তার লাইন লেন্থ শুধু নয়, সাথে বেশ মুভমেন্ট এবং গতির সাহেন্সা যাকে বলা হয় আজিজুল।
সরোজের মতো ব্যাটারকে আউট করানো এবং সেখান থেকে আবারও একটি উইকেট। बिल्कुल तारीफ करना होगा अजीजुल का, जिस तरह से सेकंड लास्ट ओवर में गेंदबाजी करने आए थे और इस तरह से कंजूसी भरी गेंदबाजी, कंजूसी भरी ओवर। और एक ही साथ अगर बात करेंगे 61 रन आ चुका है 7 ओवर के बाद, 7 ओवर के बाद 61 रन 5 विकेट के नुकसान पर। সৌরভ এবং মানিক তাদেরকে অন্তত ফোর্থ নয় ফিফথ গিয়ারে ব্যাটিং করতে হবে, আর সেই গিয়ারটাকে অন্তত কমানোর জন্য মাঠে এসেছেন টেনিস ক্রিকেটের রাজপুত্র জগৎ সরকার। चलिए जगत सरकार पहला गेंद वाइड के साथ आएगा और उसी के साथ गेंद निकल भी जाएगा। बॉल के बदले 4 रन, कुल मिला के 5 रन छोड़ेगा स्कोर बोर्ड पे। अभी भी लास्ट ओवर में एक भी गेंद लीगल डिलीवरी नहीं हुआ है, लेकिन 5 रन आ चुका है लास्ट ओवर से। দ্বিতীয় ম্যাচ চলছে, এই ম্যাচের পরে আরো একটি ম্যাচ রাত পোয়ালি টুর্নামেন্টের ফাইনাল ডে, স্পেশাল ডে, আনন্দের দিন। তবে গতকালকে রাত ভোর যেভাবে প্যান্ডেল হপিং, প্রতিমা দর্শন, আতশবাজি ফোটানো, দ্বীপের আলোয় আলোকিত করা, দীপাবলির আলোয় যেভাবে আলোকিত হয়েছিল সারা বাংলা সারা দেশ, প্রত্যেকে আনন্দে জোয়ারে নিজেদের ভাসিয়েছেন। প্রাণের উৎসব, দীপাবলির উৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করে সব ধর্মের মানুষ একেবারে মিলেমিশে একাকার। আসলে উৎসব মানুষকে কত কাছে নিয়ে আসে, আরো আপন করে নেয়। ऐसा जगत सरकार जैसा खिलाड़ी वो कमबैक करने वो जानते हैं, भले वाले जानते हैं किस तरह से कमबैक करना है, वो पेसर छीनने का क्षमता इनके अंदर है। कुट कुट के भरे क्यों इनको इंडियन टेनिस क्रिकेट का पोस्टर बॉय कहा जाता है। ऐसा ही नहीं कहा जाता है जनाब, पेसर छीनने का आदत है इनके पास। बड़े मंच का खिलाड़ी है, उठाया है और 6 रन के लिए निकल जाएगा सौरभ सिंह। সিং ইজ কিং, সিং অন ফায়ার। তাকে আগুন জ্বালো, অন্তত ব্যাটিংটা করতে হবে। পরিস্থিতি পরিবেশ যেটা বলছে তোমাকে অন্তত এইভাবে বড় শটে যেতেই হবে, কারণ শেষ ওভারে দেখো বেশ কয়েকটা ম্যাচে অনেক বড় ওভার হয়েছে, কখনো 25, কখনো 30, কখনো 18। সে রানগুলো কিন্তু ম্যাচের ভাগ্যটাকে ঘুরিয়ে দিয়েছে। 4.1 ওভার 72, 5 উইকেট বালিঘাই মৌমি দলের দ্বিতীয় বল। चलेगा गेंद, सौरभ सिंह उठाया है, लीजिए एक बार फिर से उड़न खटोला, सुहानी डोला, गेंद जाएगा सीधा मैदान के बाहर, दे के जाएगा आधा 10 रन। তবে সৌরভের প্রশংসা করতে হবে, জীবনের যেভাবে মারা দরকার সেটাই তিনি করে যাচ্ছেন। দর্শকের জন্য পুরস্কার রয়েছে মাঠের বাইরে ক্যাচ ধরলেই। তবে সৌরভ এবার দেখলাম কভারের উপর দিয়ে এই শটগুলো না দেখতে ভীষণ ভালো লাগে। কভারের উপর দিয়ে শট, এক্সট্রা কভারের উপর দিয়ে শট, এই শটগুলো প্রাণকে জুড়িয়ে দেয়। 78, 7.2 ওভার 5 উইকেটের বিনিময়ে বালিঘাই মৌমি। আরো 4টি বলে খেলা বাকি। गेंद सौरभ सिंह फिर टॉस गेंद पर ऊंची है, नीचे फील्डर पकड़ेंगे कैच, लीजिए जगत सरकार, टन तारा। अगले 2 गेंद आपका था तो ये गेंद है मेरा। पोस्टर बॉय अपने अंदाज में फिर एक बार वापसी किया है, सरकारों का सरकार जगत सरकार। কি বুদ্ধিমান খেলোয়াড়, কেন ভারতীয় টেনিস ক্রিকেটের তাকে রাজপুত্র বলা হয়, তিনি এটাই করলেন। কারণ আমরা দেখলাম অনুরাগ সাহাকে একেবারে ক্লোজে নিয়ে এলেন স্লিপ পয়েন্টে। আসলে স্লিপ পয়েন্টে ফিল্ডার থাকা মানে একটা মনস্তাত্ত্বিক চাপ দেওয়া। যে স্বাভাবিকভাবে তিনি ব্যাট করছিলেন, যে সাবলীল ঢঙে ব্যাট করছিলেন, তার উপরে যে একটা প্রেশার তৈরি করা, আর সেটা অন্তত দেখলাম। কারণ ডিপ কভারের উপর দিয়ে আবারও মারতে চাইছিলেন, তবে এই বলটি ব্যাটের উপরের দিকে লাগে, অনেকটা লম্বা এরিয়া, প্রায় 55 মিটার, সেটা কভার করা, সেটা টপকানো অন্তত সম্ভব হয়নি। আর যেখান থেকে উইকেটের পতন হলো, আর উইকেটের পতন 6 উইকেটে 78। আরো 3 বলে খেলা বাকি। এই ওভারে এখনো পর্যন্ত 9 করে বেশ একটি উইকেট পতন হয়েছে, 2টো ওভার বাউন্ডারি এসছে এবং একটি 5 রান, সব মিলে 17টি রান। আচ্ছা যারা যারা আমাদের লাঞ্চ রুমে মোটরসাইকেল গুলো পার্ক করেছেন আপনাদেরকে বলছি বাইক গুলো বার করে নেবেন। আগলা গেন্দ तोतन पत्र आए हैं और चक्का के साथ स्वागत किया है सरकार को। जगत सरकार के सामने फिर पसीना तान नजर आया तोतन पत्र, वो गेंद के साथ कल तक तो छा रहे थे, लेकिन आज बल्ले के साथ भी तहलका मचा रहे हैं। যেমন পরিস্থিতি অন্য রকমের, শুধু উইকেট নিলে হবে না,
শুধু ভালো বোলিং করলে হবে না, আমাকেও ভালো ব্যাটিং করতে হবে। এসে এভাবে দর্শন একটি ওভার বাউন্ডারি উপহার দিল 84 উইকেটে। फिर एक बार उठाया है नीचे फील्डर, लेकिन गेंद से बहुत दूर रहेंगे। जब तक गेंद को भेजेंगे तब तक यस नो ये लीजिए तो कौन पात्र लौट रहा होगा अपने मन है मन गुनगुनाते हुए, हमें तो अपनों ने लूटा गैरों में कहा दम था। তবে চন্দন এখানে উইকেটে যদি পতন রান আউট হলো, তবে তোতন চাইছিলেন আগের বলে যেভাবে ভালো পাওয়ার হিট করেছে, ভালো মিডলিংটা করেছে, এবং তোতন চাইছিলেন যেন আবার স্ট্রাইকার এন্ডে যেন চলে আসে, এবং সেটা করে দেখালো তিনি। আর এখনো 7.5 ওভার 85 উইকেটে একটি বলে যদি ওভার বাউন্ডারি হয়ে যায়, অন্তত একটা লড়াই চলে যাবে কিন্তু বিএনপির পিএস। খুব গুরুত্বপূর্ণ বল, প্রথম ইনিংসের শেষ বল। लास्ट बॉल नीचे फील्डर, वाह व्हाट ए एफर्ट। कोशिश हमारा तब तक जारी था जब तक हमारा सर पे ताज नहीं, जो करेंगे आज करेंगे, हमारा जिंदगी कल की मोहताज नहीं। কিছু কিছু কথা যেমন মনে থেকে যায়, কিছু কিছু ক্যাচ আমাদের দর্শকদের মেমোরি থেকে যায়। এই টুর্নামেন্টে দেখো আবার একটা ভালো ক্যাচ আমরা দেখলাম এন সুরেশ কুমারের, খুব দারুণ ক্যাচ, নিজের শরীরটাকে কিভাবে ছড়ে দিলেন, কিভাবে ভাসিয়ে দিলেন। আর শেষ বলে উইকেট এলো। জগতের ওভার শেষ, প্রথম ইনিংসে খেলা শেষ, প্রথম ইনিংসে শেষে 85 উইকেটের বিনিময়ে বালিঘাই মৌমি 11 জিততে হলে 86 রান করতে হবে বিনপুর পিএস দলকে। बिल्कुल बालीघाई मौमी 11 को जीतने के लिए 8 ओवर है आपके पास, 8 ओवर से 86 रन का लक्ष्य पूरा करना होगा। और অবশ্যই আরো একবার বলে দিই, আমাদের লাঞ্চ রুমে যারা যারা বাইকগুলো পার করেছেন আপনারা অবশ্যই নিজেদের বাইকগুলো সরিয়ে নেবেন। স্কোর কার্ডের দিকে একটু নজর রাখবো আমরা। দীপঙ্কর মহাপাত্র 20 রান করেছেন 12 বল থেকে, 2 বাউন্ডারি, 2 ওভার বাউন্ডারি। আর সুরাজ 1 রান করেছেন। আর তারপরে আমরা যদি দেখি সরোজ প্রামাণিক 18, আর গৌতম কর্মকার 2 রান। সৌরভ সিং তবে দারুণ ব্যাট করেছেন, 209 বল থেকে 28 রান, 311.11 এই স্ট্রাইকের ব্যাটিং করেছেন। অক্ষয় মিশ্র 3 রান, মানিক শাহ রান করতে পারেনি, অপু দোলাই 7, অপু দোলাই কোনো রান করতে পারেনি। তোতন পাত্র শেষ মুহূর্তে কিন্তু 3টি বল থেকে 7 রান করেছেন। আর বোলিং বিভাগ যদি আমরা নজর রাখি, তবে ধন্যবাদ জানাতে হবে বোলিং বিভাগ। বোলিং বিশ্লেষণ করার আগে আমাদের যারা স্পন্সরার তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। বোলিং বিভাগ 2 ওভার জগৎ সরকার 30 রান 3 উইকেট, উদয় বেড়া 2 ওভার 22 রানে কোনো উইকেট পাননি, আয়াজ 2 ওভার 26 রান 2 উইকেট। আর প্রথম আঘাতে এনেছিলেন আয়াজ আজিজুল 2 ওভার 7 রানে 2 উইকেট। সব থেকে কৃপণ বোলিং করেছেন আজিজুল। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত যারা সহযোগী বন্ধু হয়েছেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য 1,11,111 টাকা দাতা আমাদের মন্ত্রী, রামনগর বিধানসভা 4 বারে বিজয়ী মন্ত্রী অখিল গিরি মহোদয়। আমরা ধন্যবাদ জানাই আমাদের পৃষ্ঠপোষক মাননীয় সুপ্রকাশ গিরিকে। ওভার টু কম বক্সে আমাদের সাথে ধন্যবাদ জানাতে হবে আমাদের প্রত্যেক দিন যে লাঞ্চ এবং যে সুস্বাদু লাঞ্চ আমরা প্রত্যেক দিন খাচ্ছি, যেটা আমাদের মন পেট সবকে ভরিয়ে দিচ্ছে। আর এই লাঞ্চের নেপথ্যে যে মানুষটির কথা বলতে হয়, প্রতিমা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চন্দ্র, তিনি প্রথম দিন এসে ঘোষণা করেছিলেন যে এত দূর দূরান্ত থেকে খেলোয়াড়রা আসবেন, তাদের লাঞ্চের ব্যবস্থা আমি নিজেই অন্তত করব। তিনি ঘোষণা করেছিলেন যে প্রত্যেকদিন লাঞ্চের সমস্ত খরচ আমি আমার কাঁধে বহন করব। তো আমরা ধন্যবাদ জানাই আমাদের আর যে স্পোর্টস ইয়াং বয়েজ মুনলাইট ক্লাবের পক্ষ থেকে। আর এছাড়া আরো যারা আমাদের সহযোগিতা করেছেন, বিশেষ করে
আমাদের চ্যাম্পিয়ন ট্রফি নন্দ দুলাল মহাপাত্র, অনন্ত মহাপাত্রের স্মৃতিতে, এবং যারা আমাদের সহযোগী বন্ধু হয়েছেন, যাদের কাছে কৃতজ্ঞ আজকে টুর্নামেন্ট কমিটি, আরজি স্পোর্টস, রতনপুর মুনলাইট ক্লাব এবং ইয়াং বয়েজ, জেকে ইন হোটেল রুকসার, আরবি রেসিডেন্সি, শান্তি গেস্ট হাউস, মাসুম গেস্ট হাউস, সোনেরা, অন্নপূর্ণা, নীল সমুদ্র, কোজিন, লোটাস, হোটেল নক্ষত্র, হোটেল ড্রিমল্যান্ড, হোটেল পান্ডা, হোটেল লক্ষ্মী, পার্ক গার্ডেন, রিলো, রানীকুঠি, अल्पोना, होटेल लिलटन, राजलक्ष्मी जुएलार्स काठी, रानीकुठी, श्री राधा बुटीक रामनगर, इडेन, ब्लू डायमंड, होटेल शंखबेला, होटेल कोहिनूर, होटेल आरबिट, होटेल नीलांजना, होटेल तरंग लहरी, इच्छाराम, सुमिता, प्रशांत मेडिकल, धन्यवाद लाभली स्पोर्ट्स এবং যিনি আমাদের সমস্ত অতিথিদের জন্য সব কিছু যিনি উপহার হিসেবে আমাদের দিয়েছেন, আমাদের পাশে আছেন লাভলি শো, ধন্যবাদ জানাই। প্রভাতী টেলিকম, কুম্ভ মোবাইল, রাজেশ ইভি ব্যাটারি, স্কুটি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান, বুটিক রামনগর, এবং দেবপ্রভা, স্বপ্নদীপ, শরৎ সাধন, দীপিকা, সৃজন, ব্লু স্কাই, ভিক্টোরিয়া সারথী, বালাজি ভ্যালি, সোনালী সৈকত, তাজ হোটেল, হোটেল সুনেরা, হোটেল তিরুপতি, হোটেল নিহারিকা, হোটেল মুচকান, ধন্যবাদ জানাই আমরা অন্তত সেই সমস্ত মহান মানুষদের যারা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন। আর এখান থেকে ফিরবো কম বক্সে, যেখানে রয়েছে মিস্টার সমরেশ এবং সাথে মুজিব। অনেক ধন্যবাদ রবিদা। আর সত্যিই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের সোজা একেবারে সেই ঝুলন্ত গাছে রবিদা প্রচুর মানুষ গাছের উপরে, তুমি দেখো কিভাবে বসে আছে, খেলা দেখছে, এবং এটা একটা আলাদা তৃপ্তি রবিদা। নাইরবির জিমখানা মাঠ যেমন, ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি ঝুলন্ত অবস্থায় দর্শকরা ওই গাছের উপর থেকে খেলা দেখছেন। ছোটবেলা আমরাও গাছে উঠতাম, তবে আমাদের একটা ভীতি ছিল যদি পড়ে যাই তাহলে পা ভাঙবে, মাথায় কোথায় চোট আসবে, সেটা আমরা অন্তত ভাবতাম। তবে বর্তমান জেনারেশন যারা, তারা ওইসব ভাবে না যে আমরা গাছে বসেও খেলা দেখব। তবে মাঠের পাশে যে বালিয়াড়ি, তার উপরে যে গাছে বসে খেলা দেখা, সেটা একটা আলাদা আনন্দ। কারণ ওই জায়গাটা পড়লে কিন্তু চোট আঘাতের কোনো ব্যাপারই থাকবে না, কারণ তুমি যদি নিচে পড়ো দেখো বালি রয়েছে, আর বালিতে নিশ্চয়ই চোট লাগবে না। একদমই রবিদা, বালিতে চোট লাগার কোনো ব্যাপার নেই। আর বালিতে যদি তুমি নাম লেখো তবে সে নাম কিন্তু থাকবে না, জলে ধুয়ে যাবে। আর পাথরে যদি তুমি নাম লেখো সেটাও ক্ষয়ে যাবে। একদম, নাম তোমাদের হৃদয়ে লিখতে হবে। যেমন তুমি আমার নামটা তোমার হৃদয়ে লিখে রেখেছো, বা আমি তোমার নামটা হৃদয়ে লিখে রেখেছি। খুব ভালো লাগে। ক্রিকেটার, এত তরুণ ক্রিকেটার, তাদের নামটা দর্শকরা তাদের হৃদয়ে লিখে রেখেছেন। একদম তাই। যারা খেলছে, যারা হয়তো খেলা ছেড়ে দিয়েছে, তাদের কথাগুলো আমাদের মানে মন মন্দিরে অন্তত রয়ে গেছে, তাদের কথা। একদমই। আর পরবর্তী ম্যাচের জন্য আমরা এনএস ব্ল্যাকবার্ডস এবং রাই এন্টারপ্রাইজ দুই দলকে অনুরোধ করছি দ্রুত প্লেয়ার লিস্টে সাবমিট করবেন, কারণ ম্যাচ কন্টিনিউ হবে দ্রুত। কালকে যেহেতু ব্যাড লাইট ছিল, লাস্ট খেলাটা খুব সমস্যা ছিল, আমরা যত দ্রুত সম্ভব খেলা শেষ করতে চাইবো। সমরেশ, একটা কথা জানতে চাইবো, জানি না কেন তুমি দুদিন পরে বাড়ি গেলে, আসলে কালী পুজো, দীপাবলি, হ্যাঁ এটাই পরিবারের জন্য এটা সময়। হ্যাঁ, আসলে পরিবারের পাশে থাকা, ছেলে রয়েছে, ছেলে বড় হচ্ছে, আর নিজের অন্তত পরিবারে যারা আছে, এবং তোমার তত্ত্বাবধানে খেলবে, তুমি কমেন্ট্রি করবে, সেটাও হবে। একদম তাই। আমার ইচ্ছে আছে তোমার ছেলে যখন খেলবে আমি একবার অন্তত করব, এটা ইচ্ছে আছে। জানি না সেটা আমার ইচ্ছেটা পূরণ হবে কিনা, সেটা দেখা যাক কি হয়। এখন কে কি হবে আজ থেকে বলা মুশকিল, তবে প্র্যাকটিস করছে, খেলছে, কিন্তু তুমি যেখানে কমেন্ট্রি করবে সেই মঞ্চ অবধি পৌঁছতে পারবে কিনা সেটা সময় বলবে। আমার যেটা মন বলছে, তুমি ক্রিকেটকে ভালোবাসো, ক্রিকেটের প্রতি তোমার যে রবিদা, আমি তো আমাদের সময়ে জেনারেশন আলাদা সময় ছিল, আমরা স্কুল পালিয়ে খেলতে যেতাম, আমরা না খেয়ে খেলতে যেতাম, স্কুল থেকে এসে খাওয়ার রেডি থাকতো বাড়িতে, বকাঝোকা, আমরা কলেজে একটা পরীক্ষা পেপার দিয়েছে, পেপার ফেলে রেখে খেলতে চলে যেতাম। আমাদের খেলার ইতিহাস অনেক, কিন্তু এখনকার সময়ে 5G, 6G, 4G, 3G, যত জি জেনারেশন এগোচ্ছে, খেলা থেকে, মাঠ থেকে বিমুখ হয়ে যাচ্ছে সবাই। সেই দিক থেকে এটা বলছি যে খেলবে কিনা, কন্টিনিউ খেলতে পারবে কিনা, সেটাও দেখার বিষয় থাকবে। তো নতুন জেনারেশন যারা, তারা তো এখন দেখো মোবাইল আসক্ত, মোবাইল গেম খেলছে। তবে একটাই স্বস্তি, প্রিমিয়ার লিগগুলো আসার পরে অনেক খেলোয়াড় আবার ফিরে এসেছে। মাঝে মধ্যে তো আমি চমকে যাই রবিদা, যখন রাস্তা দিয়ে বাড়ি যাই, কোনো কালভার্ট বা কোনো ব্রিজের কাছে ছেলেরা যখন বসে থাকে, এখন কিছুটা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু প্রথম অভ্যস্ত
যখন ছিলাম না ভয় লাগতো, যখন সাইড থেকে ধরো তুমি পাস করে যাচ্ছ, মার ধর, মার মার ওকে ধর। তো এই ধরনের গেমও চলে এসছে অনলাইনে, যেখান থেকে রাস্তায় মানুষও ভয় পাবে যেতে যে কি বলছে, কিন্তু অনলাইনে ভাষাটা প্রয়োগ করছে সতীর্থের জন্য, কলিগের জন্য। তার কিভাবে এনজয় করলে কালকে দীপাবলি? একদম খুব সুন্দর, খুব ভিড় ছিল কাল, কিন্তু পরিবার নিয়ে কিছুটা সময়, আমরা যেহেতু কর্মব্যস্ত থাকি অনেকটা সময় বাইরে থাকতে হয়, এটা পরিবারের জন্যই আমরা বাইরে থাকি, এটাও তো কনফার্ম। আমরা তো নিজেদের জন্য বাইরে থাকি না, পরিবারের জন্য, কারণ এটা আমাদের রুটি রুজি। রবিদা, মনে আছে তোমার একটা সময় আমরা ভালোবেসে কমেন্ট্রি করতাম, আজকে এটা পেশা হয়ে গেছে। এখান থেকে যেটুকু অর্থ আমরা উপার্জন করি বা যেটুকু পয়সা আমরা পাই, সেটা দিয়ে আমরা সংসার চালাই, এবং সেটাই আমাদের উপার্জনের একমাত্র, আমার বিশেষ করে বলছি, অন্য কার আমি বলতে পারবো না, আমার অন্তত একমাত্র উপার্জনের রাস্তা এটাই। অতএব সেই কারণে অনেক অনেক ভাইটাল দিনে বা উৎসবের দিনে পরিবার ছেড়ে তোমাকে বাইরে থাকতে হয়। সেই জায়গায় একটা দিনও যদি গুরুত্বপূর্ণ বাড়ির কাছাকাছি খেলা হয় কিংবা জেলাতে খেলা হয়, তুমি যদি সময় দিতে পারো, সেটা তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তারাও আশা করে রবিদা, এটা কর্তব্য। আচ্ছা, এটা সম্ভব হয়েছে তোমার বাড়ির কাছে ছিল বলে, কিন্তু তুমি যদি উত্তরবঙ্গে যেতে, কাছে মোটেও নয়, 3-3.5 ঘন্টা দূর, তবু সম্ভব। তার জন্য তোমাকে ধন্যবাদ। পরশুদিন আমাকে অনেকটা আগে তোমরা ছেড়ে দিয়েছো, এবং আজকেও একটু লেট করে আমি এসেছি, সেটা অ্যালাউ করেছো। রিবুকে ধন্যবাদ, কমিটিকে ধন্যবাদ, রতনপুর বয়েজ, মুনলাইট ক্লাব, তারা যথেষ্ট আমাদের ভালোবাসা দেয়। আর জেলার খেলা এটা তো নিঃসন্দেহে রবিদা আমাদের একটা আলাদা তৃপ্তি দেয়। একদম তাই, আমাদের জেলারই খেলা, এটা আমাদের অবশ্যই দেখতে হবে। আর তবে ভীষণ ভালো লাগছে যে কালকে তুমি বললে পরিবারের সাথে, ছেলের সাথে, সেই ছোটবেলার স্মৃতিগুলো দেখো। এখন তো আমরা দেখি টুনি বাল্ব জ্বালাতে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে, পেপারে দেখছি, খবরে দেখছি। না, আমার মৃত্যু হয়নি, আমি টুনি বাল্ব কাল জ্বালিয়েছি, ভগবান রক্ষা করে দিয়েছেন আমাকে। একটা সময়ের জন্য মনে হচ্ছিল শর্ট সার্কিট হতেও পারে, হ্যাঁ, কিন্তু একটু অ্যালার্ট ছিলাম, যে কারণে হয়নি। কিন্তু মৃত্যু আমরা গলায় বেঁধে ঘুরছি রবিদা, মৃত্যুর কথা কেউ বলতে পারে না। দেখো মানুষ এখন যেভাবে জীবন এগোচ্ছে আর যে দৌড় প্রতিযোগিতা চলছে, ফ্র্যাকশন অফ সেকেন্ড জীবন চলে যাচ্ছে, হার্ট অ্যাটাক। আমরা যে দ্রুততার সঙ্গে যাতায়াত করি, আমাদের কাছে 4 চাকা নেই, 6 চাকা নেই, ফ্লাইট নেই, আমরা বাস ট্রেনে যাতায়াত করা লোক। মানুষ অনেক আলাদা ধারণা আমাদের সম্বন্ধে রাখে, কিন্তু সেই জায়গায় আমরা অনেকটা পিছিয়ে, অনেক কষ্টের জার্নি। আমরা যারা কমেন্টেটর, আমরা বলতে পুরো আমি কমেন্টেটর, আম্পায়ার যারা আছে সবার কথা বলছি, খুব কষ্টের জার্নি প্রত্যেকে করে। সেই জায়গায় যে দ্রুততার সঙ্গে এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, এই টাইমে পৌঁছতে হবে, ওখানে লেট, কেউ শুনবে কি না, তুমি নিজেকে কি উত্তর দেবে, টাইমে পৌঁছতে পারলে কিনা, এই যে দায়িত্ব, কঠিন জিনিস, যে জীবন আমরা পেয়েছি, তাতে হার্ট অ্যাটাক ফ্যাটাক 1 মিনিটের ব্যাপার। অতএব মৃত্যু নিয়ে ভেবো না, জীবন যত সময় আছে সেটা নিয়েই ভেবো, আনন্দ করে কাটাও, মৃত্যু যখন ইচ্ছা হবে হোক। মানুষের জীবন মানে অনিশ্চিত। আজকে তুমি এসছো, আমি এসছি, আমি বাড়ি ফিরবো কোনো গ্যারেন্টি নেই, কারণ যে কোনো সময় হয়তো ভূমিকম্প হয়ে গেল, আমরা সবাই চলে গেলাম। তবু এই সমস্ত নিয়ে, এই চড়াই উতরাই নিয়ে, দুঃখ কষ্ট নিয়ে, জ্বালা যন্ত্রণায় আমাদের চলতে হয়। আমাদের জীবনটা অতটা সহজ নয়, আমরা যতটা ভাবি আমাদের প্রত্যেকের জীবন খুব সহজ, কিন্তু সব কিছু আমাদের মেনে চলতে হবে। কারণ সুখ আছে বলে আমরা দুঃখটা বুঝতে পারি, দুঃখ আছে বলে সুখটাও আনন্দ পাই, তাই তো। অন্ধকার আছে বলে তো আলোর এত সমাদর। একদমই, আলো অন্ধকার সবকিছু নিয়ে দীপাবলির উৎসব, আলোর উৎসব সারা ভারতবর্ষ গতকাল এবং চলছে, যেহেতু 5 দিনের, গোটা ভারতবর্ষ জুড়ে তাতে মেতে উঠবে। কিন্তু আমরা আপাতত ম্যাচে ফোকাস করবো রবিদা। মুজিবকে আমরা জয়েন করাচ্ছি কমেন্ট্রি বক্সে। হ্যাঁ, থ্যাংক ইউ মুজিব। একবারে আমাদের কমেন্ট্রি বক্স আলোর মতো একটু জ্বালিয়ে দাও, প্রদীপের আলো, যেমন আমরা কালকে খুব এনজয় করেছি, আর এই সময়টা তোমরা আমাদের খুব এনজয় দাও। একদমই 86 রানের লক্ষ্যমাত্রা এত সময় রবিদাকে আমরা পেয়েছিলাম আমাদের সঙ্গে। আপাতত রবিদা লাঞ্চে যাচ্ছে, এবং গতদিন 3টে মাছ ছিল রবিদার জন্য, আজকে 4 পিস মাছ, অম্বল, 86 টার্গেট। বিনপুর পিএস ব্যাটার আদার্স এবং জগৎ সরকার প্রথম বলটা সামনের দিকে খেললেন আদার্স, ফলশ্রুতিতে বল সংগ্রহে আনতে পারেননি সরোজ। ওদিকে মিড অফ থেকে খেলোয়াড় এসে ফেরত পাঠাচ্ছেন, প্রথম বল থেকে রান আসেনি। পরের বল সরোজ চলেছেন, আদার্স রিভার্স খেলার চেষ্টা এবং সফলতা, প্রথম উইকেট সরোজ প্রামাণিকের জন্য। সেলিব্রেশন, ফার্স্ট উইকেট মুজিব প্রথম ওভারেই, বিশেষ করে 8 ওভার থেকে গত ম্যাচে আমরা যেখানে দেখেছিলাম 115 মনি স্টেডিয়াম রান করেছিল, সেই জায়গায় রানটা কোথাও বালিঘাই মৌমি 11-এর একটু হলেও 10-15 রান শর্ট। আর সেই জায়গায় সরোজের প্রথম ওভারে দ্বিতীয় বলে এই উইকেটটা একটু যেন প্রত্যাবর্তনের বার্তা দিচ্ছে যে সরোজের যে 2টো ওভার থাকবে সেটা এই ম্যাচে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে।
बिल्कुल, इसीलिए पहले से ही कहा था कि बेस्ट वर्सेस बेस्ट की लड़ाई। एक तरफ आपको सूरज प्रामाणिक वो नजर आए हैं और एक तरफ जगत सरकार, जिसकी वजह से जिस तरह से आज रनों की गति जो कि स्कोर बना है सिर्फ 85 रन, 86 रनों की जरूरत है गेंदबाजी के लिए, जहां पर सूरज प्रामाणिक को लेकर आए हैं। पहला बॉल डॉट, मगर दूसरी बॉल से आपको रिवर्स खेलने की जरूरत नहीं थी, क्योंकि जब आप बस शुरुआत करने के लिए आ रहे हैं, कम से कम 1 या 2 बॉल आप देख लीजिए, उसके बाद आप बल्ला घुमाइए। रिवर्स खेलने के लिए गया, वहां से गलतियां की आदर्श और पहला विकेट यहां पर जो कि गवा चुके हैं। আমরা বিশেষ ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্টে সমস্ত জার্সি স্পন্সর করেছে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, মিস্টার উত্তম ওঝা এবং নেটওয়ার্ক কাপ কামিং সুন দিস ডিসেম্বর। ডেটটা আরো একবার অ্যানাউন্সমেন্ট নিঃসন্দেহে আমরা রাখবো, তার আগে আপাতত ম্যাচে ফিরছি। এবার মিড অনে ড্রাইভ, নতুন ব্যাটার এসছেন এন সুরেশ, খড়গপুরের খেলোয়াড় এন সুরেশ। তার মধ্যেও দক্ষতা রয়েছে, টেনিস ক্রিকেটে একজন প্রতিষ্ঠিত ব্যাটার। প্রথম উইকেটের পতন যেহেতু প্রথম ওভারে হয়ে গেছে, সেই জায়গা থেকে বেরোতে পারবে দল, কিভাবে রানে ফিরবে কি করে সেটা দেখার থাকবে। অন্যদিকে সরোজ প্রামাণিক এখনো পর্যন্ত একটাও রান খরচ করেননি, একটা উইকেট। কেন তাকে ভারতের সেরা অলরাউন্ডার বলা হয় সেটা একবার দেখিয়ে দিলেন মুজিব। बहुत अच्छी काबिलियत है इनके पास, मगर इस बार इन सुरेश अच्छी तरीके से देखा और बिल्कुल बेहतरीन टाइमिंग के साथ, जहां पर पहला 4 बॉल से कोई रन नहीं, मगर 5वां बॉल से बड़ा शॉट और इस छक्कों की जरूरत थी यहां पर, और उसी के साथ शुरुआत करते हुए इन सुरेश। একদম এই প্রথম ওভার বাউন্ডারি রানে ফেরাটা খুব জরুরি ছিল বিনপুর পিএস এর জন্য, এবং বিনপুর পিএস এর লিগ স্টেজের ইতিহাসটা আমরা আপনাদের জানাবো, চর্চা করব। তার আগে এই বলটা আপাতত চোখ রাখবো। প্রামাণিক ওভার দ্য উইকেট, এন সুরেশ মিড উইকেট অঞ্চলের দিকে খেলেছেন। দেখা যাক দ্রুততার সঙ্গে বল মিড উইকেটের দিকে, একটা এবং দ্বিতীয় রান দ্রুততার সঙ্গে চলে এসছে। আমরা যেটা বলছিলাম বিনপুর পিএস এর গ্রুপ এ থেকে বিনপুর পিএস তারা কোয়ালিফাই করেছিল, এবং গ্রুপ এ তে যে 3টে দল ছিল সেই জায়গায় এডিএস কনস্ট্রাকশন, বিনপুর পিএস এবং অন্য যে দলটি ছিল সম্ভবত একটু নামটা রাশিদ যদি আমরা পাই, গ্রুপ এ বিনপুর পিএস, এডিএস কনস্ট্রাকশন এবং তাদের সঙ্গে ছিল এজে সুহানা স্টার। আর 3টে দলেরই সম্ভবত একটা করে জয় ছিল, এবং সেই জায়গা থেকে রান রেট, নেট রান রেটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছিল বিনপুর পিএস এর জন্য। সম্ভবত একটা ম্যাচ তারা 20 রানের ব্যবধানে জয়লাভ করেছিল, অন্যদিকে এডিএস কনস্ট্রাকশন 18 রানের ব্যবধানে জয়লাভ করেছিল, সেটাই তফাৎ করে দিয়েছিল, এবং সেখান থেকে এই জায়গায় বিনপুর পিএস পৌঁছেছে সুপার 6-এ। আপাতত দেখা যাক, জগৎ সরকার প্রথমবারের জন্য তিনি ব্যাট করবেন। প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি, আফটার ফার্স্ট ওভার বিনপুর পিএস তাদের সংগ্রহ 8, 1 উইকেটে, অর্থাৎ মুজিব জয়ের জন্য প্রয়োজন এখান থেকে 42 बॉल से 78 चाहिए जीतने के लिए। शुरुआती में जहां पर 10.75 के तेजी से आपको रिक्वायर्ड रन रेट चाहिए था, वहां से सरोज प्रामाणिक ने अच्छी शुरुआत दिया। हालांकि पहला 4 बॉल जहां पर कोई रन नहीं, 1 विकेट, 5वां बॉल से बड़ा शॉट, उसके बाद एन सुरेश और अपना 5 स्ट्राइक रखेंगे, 2 रन लेकर जो कि जगह परिवर्तन कर चुके हैं। 8 कुल मिलाकर पहला ओवर की समाप्ति के बाद अच्छा बैटल रहेगा, क्योंकि देखिए अभी भी सरोज प्रामाणिक उनका 1 ओवर अब भी डालेंगे वो, लेकिन सामने आप करेंगे जगत सरकार, वो कैसे बल्लेबाजी करेंगे ये सबसे इंपॉर्टेंट होगा यहाँ पर। একদমই মুজিব, সঠিক নির্ণয় মুজিব তোমার। সরোজ প্রামাণিকের একটা ওভার বেঁচে রয়েছে, সেটা কখন আসবেন তিনি, জগৎ যখন ব্যাট করবেন তখন কি আসবেন সেটাও দেখার থাকবে, নাকি কন্টিনিউ করবেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। কিন্তু ভারত সেরা অলরাউন্ডার সরোজ প্রামাণিক এই মুহূর্তে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকে অন্তত তুলনা করছে, কারণ ভালো প্লেয়ার কারণ বলা নো ডাউট, কিন্তু কারণ একটা কম সময়, অল্প সময়ে অন্তত গত 2-4 বছর খেলছে, সেই দিক থেকে সরোজ অনেকটা দিন খেলছে, এবং কনসিস্টেন্সি একটা ম্যাটার করে, একটা ধারাবাহিকতা। তুমি একটা ইনিংস খেলে দিলে, একটা সিজন খেলে দিলে, হঠাৎ করে তোমার নাম একটা চলে এলো সোশ্যাল মিডিয়াতে দুমদাম করে, কিন্তু তুমি ধরে রাখতে পারলে না, সেটা কোথাও ফ্যাক্টর হয়। সেই দিক থেকে সরোজ প্রামাণিক অনেক এগিয়ে, बहुत आगे हैं, क्योंकि देखिए एक्सपीरियंस उनके पास है। और समझ था जब हम लोग बात कर रहे थे कि सरोज प्रामाणिक उनका 1 ओवर बचा है, मगर कैसे गेंदबाज जैसे कि तुतुन पात्रो बहुत अच्छी गेंदबाजी करते हैं, अभी उनका आना बाकी है, तो 2 ऐसे गेंदबाज इसमें मौजूद है, बहुत अच्छी तरीके से गेंदबाजी कर सकते हैं। একেবারে মুজিব, সঠিক নির্ণয় তোমার। সাহিল যাদব এই ওভারটা যদি ভালো করে বেরিয়ে যেতে পারেন, এরপরে ওয়াইডের সংকেত, অতিরিক্ত একটা রান আসবে। তোতন পাত্রর কথা তুমি বললে, তো সাম্প্রতিক অতীতে আমরা যে বোলারগুলোর কথা বারবার বলি, তোতন, পলাশ রানা, তারা কিন্তু আবিষ্কার বঙ্গ টেনিস ক্রিকেটে। বোলারদের খুব অভাব রয়েছে বঙ্গ টেনিস ক্রিকেটে, যে কারণে ভিন রাজ্য থেকে এত পরিমাণ বোলার
তাদেরকে প্রত্যেকটা টিমে ওপেন টুর্নামেন্টে যখন শুরু হয়ে যাবে আনতে হয়। সেই জায়গায় তোতন, পলাশ, এর আগে তপু, রিবু, কার কথা ছেড়ে কার কথা আমরা বলবো, রিন্টুর কথা বলবো, নিঃসন্দেহে অনেক অনেক বোলার উঠে এসছে, প্রচুর বোলার। এম রয়, তার কথা সবসময়ই বলতে হবে সেলিব্রেশনের জন্য, মদন মোহন রয় চলেছেন পরের বল নিয়ে। সাহিল যাদব, জগৎ সরকার, এখানেও টাইমিং ততটা ভালো হয়নি, একটু নিজের সঙ্গে কোথাও লড়ছেন জগৎ সরকার। রান আপাতত 10, 1 উইকেটের বিনিময়ে বিনপুর পিএস। অর্থাৎ এখান থেকে 41 বল থেকে 76 রান প্রয়োজন। ধন্যবাদ রশিদ। কি মনে হচ্ছে জগৎ কিভাবে ব্যাট করবে, একটু দাঁড়িয়ে যাবে, দেখে নেবে? मुझे ऐसा लग रहा है कि थोड़ा सा टाइम आपको उनको यहाँ पे बिताना चाहिए, क्योंकि देखिए उनके ऊपर बहुत सारा जिम्मेदारी है और उस जिम्मेदारी के साथ आपको यहाँ पे बल्लेबाजी करना पड़ेगा। अभी तक तो एक बॉल का सामना किए हैं साहिल, इस बार रूम था। देखिए समझते थे जब आप गेंदबाजी में ऐसे गलती करेंगे ना तो जगत सरकार जैसे बल्लेबाज उस गलती को बख्श नहीं देंगे। और उसी के साथ देखिए रूम था, पूरी तरीके से फायदा उठाए हैं और चौके के साथ जो की तब्दीली की है। बेहतरीन शॉट, একদমই দুর্দান্ত একটা শট। জগৎ সরকার এই শটটা তাকে আত্মবিশ্বাস দেবে এবং তাকে বলা হয় ভারতীয় টেনিস ক্রিকেটে পোস্টার বয়। বড় ম্যাচের, বড় মঞ্চের তারকা তিনি, ভালো করেই জানেন। আজকে অন্তত এই ম্যাচটা সামনে লক্ষ্যমাত্রাটা তেমন বড় নয়, র্যাডারের মধ্যে রান রয়েছে, নিয়ন্ত্রণের মধ্যে। তার উইকেটে থিতু হওয়া প্রথম দুটো 4টে ওভার তার থাকাটা কতটা জরুরি সেটা বিচক্ষণ জানেন। हालांकि लक्ष्य उतना बड़ा नहीं है, मगर परिस्थिति कब कहां पर कैलकुलेशन गलत हो जाए वो आप बता नहीं सकते। तो जिसके लिए आपको यहां पे पूरी तैयारी के साथ खेलना पड़ेगा। रिवर्स खेला है, गैप कट निकालेंगे इस बार। इस पहले बार जो चौका लगा था उसके बाद एक बार फिर से एक और चौका लगाने में सक्षम। अब जो कि देखिए जहां पर 86 रनों के लक्ष्य, अब जब जगत 2 बड़ा शॉट लगा चुके हैं, अब इसको आ चुका है, क्योंकि देखिए अब 18 तक पहुंच जाएंगे। 39 रनों पर अब सिर्फ 68 चाहिए जीतने के लिए। बैटल अच्छा रहेगा, क्योंकि जगत कैसे बल्लेबाजी करे वो इंपॉर्टेंट रहेगा। इसके बाद सरोज प्रामाणिक वो कैसे गेंदबाजी करेंगे वो भी बहुत इंपॉर्टेंट रहेगा। फिलहाल साहिल यादव अभी तक थोड़ा सा महंगा साबित हो रहे हैं। साहिल यादव लगातार 2 चौका अभी तक आ चुके। एक बार फिर से वही कट कॉपी पेस्ट, रिवर्स खेलना चाहते थे मगर इस बार पैर से टकराया। एक और डॉट पर जो शुरुआत चाहिए था वो शुरुआत मिल चुका है। हालांकि एक गलतियों की वजह से विकेट गंवाए हैं। उसके बाद जिस तरह से अभी तक जगत सरकार ने बल्लेबाजी कर रहे हैं, बहुत ही अच्छी बल्लेबाजी अभी तक। 3 बॉल 8 रन, जिसे देखने के लिए लोग बहुत ही दूर से जो कि मैदानों में आते हैं, वो खिलाड़ियों का आप देख पा रहे हैं। तो फिलहाल बेस्ट वर्सेस वेस्ट की लड़ाई, नॉकआउट मैच, यहां से जो जीतेंगे वो अगला पड़ाव तक पहुंचेंगे। একদম মুজিব, রানের গতিটা সচল হয়েছে। জগৎ সরকার তার ব্যাটে বলে হচ্ছে, ভালো টাইমিং হচ্ছে, এটা গুড সাইন বিনপুর পিএস এর জন্য। এবং সাহিল যাদবের পরে তোতন পাত্রর কথা আমরা বলছিলাম। তোতন পাত্রর এই টুর্নামেন্টে ডিপিএল এ সিজন 3 দীঘা প্রিমিয়ার লিগে শুধু হ্যাট্রিক রয়েছে তা নয়, একটা ফাইফারও তার রয়েছে তার নামে। তো নিঃসন্দেহে তার উপরও আমাদের চোখ থাকবে। তার আগে আপাতত স্কোরটা দর্শকদের জানাবো। 18, 1 উইকেটে দ্বিতীয় ওভারের শেষ বলটা করবেন সাহিল যাদব, অর্থাৎ পাওয়ার প্লেয়ার শেষ বলটা করবেন। পাওয়ার প্লেতে শেষ বলটা করবেন সাহিল যাদব। দুটো ওয়াইড করে ফেলেছেন এই ওভারে, দুটো বাউন্ডারি এসছে, সব মিলিয়ে 10 রান 5 বল থেকে। এন সুরেশ 8 রানে অপরাজিত। উল্টো দিকে ফেস করছেন জগৎ সরকার, 5 বল থেকে 8 রান করে অপরাজিত। সুপার 6 দ্বিতীয় ম্যাচ লাইভ আসছে আইস রকার্সে। এয়ার লাইভ সাবস্ক্রাইব করুন, 1,50,000 সাবস্ক্রাইবার। শর্ট প্লেন, জগৎ সরকার এই বলটা কোনোভাবে মাফ করবেন না। একেবারে ডিপ স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে পুল শট খেললেন, সীমানার বাইরে, আকাশপথে 6 রান। মুজিব, বলছিলাম বড় মঞ্চের খেলোয়াড় সেট হতে বেশি সময় লাগে না। একটুখানি দেখে নিচ্ছিলেন শুরুর দিকে, যেহেতু একটা উইকেট পতন ঘটে গেছিল, সেই জায়গায় জগৎ কিন্তু ক্রমশ খোলস ছেড়ে শুধু বেরোচ্ছেন না, আজকে তাকে অনেকটা দায়িত্ববান, দৃঢ়চেতা মানসিকতা নিয়ে ব্যাট করছেন এমনটাই লাগছে। কি মনে হচ্ছে তোমার? सिचुएशन के साथ में पूरी तरीके से डल जाते हैं। जिस तरह से जहां पर जो मैच में जो सिचुएशन होता है उसी तरीके से वो बल्लेबाजी करते हैं। और जिस तरह से देखिए सरोज प्रामाणिक जैसे बल्लेबाज को देखा आपने, जगत सरकार जैसे बल्लेबाजों ने जब बल्लेबाजी करने शुरुआत किया, 2 बॉल पहले देखे आसानी के साथ, उसके बाद देखिए जिस तरह से रिदम पकड़े हैं, 2 लगातार चौका, उसके बाद फिर से 2 डॉट, मगर उसके बाद एक और बड़ा शॉट। और यही काबिलियत हर मैच में दर्शाता है, क्योंकि
ये एक पोस्टर बॉय जो कि जगत सरकार जैसे बल्लेबाजी कर रहे हैं। একদমই এমনি এমনি নাম আসেনি, তুমি কর্মদক্ষতা তোমার পারফরম্যান্স এমন কিছু করেছো যে কারণে তোমাকে একটা নাম দেওয়া হয়েছে বা তোমাকে অন্তত সেই নামে মানুষ চেনেন। সেই জায়গাটা ঠিক রাখাও খুব একটা সহজ কাজ নয় মুজিব। সেই জায়গায় ক্রমাগত কন্টিনিউ ধারাবাহিকতা বজায় রাখা, ফ্যান্সদের মন ভরানো, রানের গতিটা সচল রাখা, প্রত্যেক টুর্নামেন্টে রান করা খুব একটা সহজ কাজ হয় না, অনেক কঠিন কাজ। তবুও অন্তত আমরা দেখতে পাচ্ছি সমস্ত প্লেয়ার্স তারা চেষ্টা করেন সবসময়ই নামের প্রতি সুবিচার করতে। এদিকে তোতনকে আনা হয়েছে, তোতন পাত্র, তার কথা একটু আগেই আমরা বলছিলাম, একটা ফাইফার রয়েছে এই টুর্নামেন্টে তার নামে। শুধু তাই নয়, উইকেটের হ্যাট্রিক রয়েছে। প্রথম বল থেকে একটা রান নিলেন এন সুরেশ, স্ট্রাইক পেলেন জগৎ সরকার, রান বেড়ে গিয়ে দাঁড়ালো 25। এক উইকেটে প্রিমিয়ার লিগগুলোর কথা যখন আমরা বলছি, নিঃসন্দেহে বাংলা টেনিস ক্রিকেটে প্রিমিয়ার লিগের মধ্য দিয়ে একটা দুর্দান্ত বিপ্লব ঘটিয়েছে তরুণ ক্রিকেটারদের জন্য। মানিক মোহাম্মদ, ইরফান আলী সাদের মতো খেলোয়াড়দের জন্য এখানে যেহেতু রয়েছে, তাদের নাম আমরা বলছি বিজিপিএল। সেকেন্ড সিজন আসছে বেঙ্গল গ্যালি প্রিমিয়ার লিগ 4 থেকে 8ই নভেম্বর বীরভূমের এমজিআর স্টেডিয়ামে। আগামী 4 নভেম্বর থেকে 8 নভেম্বর বেঙ্গল গ্যালি प्रीमियर लीग सीजन 2। अब बल्ला बोलेगा क्योंकि अब पूरा बेंगल खेलेगा। बीजीपीएल মানিক মোহাম্মদের মতো খেলোয়াড়, ইরফান আলী শাহর মতো খেলোয়াড় তারও পার্টিসিপেট করবে দীঘা থেকে, এটা আমাদের গর্ব নিঃসন্দেহে। এবার সাফল করে খেলেছেন, তবে হাওয়ায় বল ক্যাচ হতে পারে, ক্যাচ হতে পারে, সম্ভাবনা, স্পেকটাকুলার ক্যাচ, দুর্দান্ত এফর্ট স্কোয়ার লেগ অঞ্চলের দিকে। বিকাশ দুর্দান্ত একটা ক্যাচ নিলেন, এবং যেখানে মুজিব একটা জুটি তৈরি হচ্ছিল এন সুরেশ এবং জগতের মধ্যে, তোতনের কথা আমরা বারবার কেন বলছিলাম, তোতন এসে কিন্তু জুটিটা ভেঙে দিল। আবারও বালিঘাই মৌমি 11কে একটু হলেও লড়াইতে ফেরার আশাটা দেখালো। बिल्कुल समझदा, क्योंकि देखिए जहां पर एक अच्छा साझेदारी बन रहा था, साझेदारी को तोड़ना बहुत ही जरूरत था और वो काम कर दिखाया। तो तुम पात्रों ने लगातार 2 सिंगल आने के बाद जिस तरह से उनके चक्रव्यूह में फंसाया है, क्योंकि इस विकेट की जरूरत थी दल को, और यहां से जो कि तोतन पात्रों ने वो काम कर दिखाया है। दूसरा ब्रेक थ्रू मिल चुका है, मगर आगे के यहां से गेंदबाजी कैसे करेंगे वो देखना पड़ेगा। जब आपको विकेट मिलता है तो कॉन्फिडेंस लेवल पूरी तरीके से बढ़ जाता है, और ऐसे भी आप हर एक मैच में अच्छी गेंदबाजी कर आ रहे हैं, वो कॉन्फिडेंस यहां पे काम आ रहा है। तोतन पात्रों अच्छी गेंदबाजी अभी तक। একদমই মুজিব, আত্মবিশ্বাস সেটা যদি না আত্মতুষ্টিতে পরিণত হয় তুমি এগোতে থাকবে, যখন সেটা আত্মতুষ্টিতে পরিণত হবে তোমার এগোনোর পথে অনেক অনেক বাধা আসবে, কারণ বাধা তুমি নিজেই তৈরি করবে। তোতন পাত্র ভালো করেই জানেন গত ম্যাচে লিগ স্টেজে কি হয়েছে সেটা মনে রেখে আমাকে এগোলে চলবে না, কারণ এটা সুপার 6-এর ম্যাচ। এখানে যদি আমি পরাজিত হই, দল পরাজিত হয়, আমার পারফরম্যান্স ভালো না হয়, অতীত ইতিহাস কেউ মনে রাখবে না। অতএব সেই জায়গা থেকে আরো একবার সফল হলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের এডিটর জীবনজ্যোতি, দুর্দান্তভাবে সমস্ত ফুটেজ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, সমস্ত ক্যামেরা পার্সন প্রত্যেকে আমরা থ্যাঙ্কস জানাই। বিজয় রয়েছে ক্যামেরাতে, গোপাল রয়েছে, রঞ্জন রয়েছে, আর আমাদের অনলাইন স্কোরে রাশিদ এবং এডিটর জীবনজ্যোতি। থ্যাংক ইউ জীবনজ্যোতি। চেষ্টা করছে এখান থেকে ভালো কিছু ফুটেজ, ভালো কিছু ছবি আইএস রকার্স লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটে পৌঁছে দেওয়ার জন্য। এবং ইতিমধ্যে 1,50,000 সাবস্ক্রাইবার এয়ার লাইভে হয়ে গেছে, আপনিও সাবস্ক্রাইব করুন। এবার লক্ষ্য 2 লক্ষ। 2 लाख के करीब पहुंच रहे हैं धीरे धीरे आइस रॉकर्स यूट्यूब चैनल के तमाम व्यूअर्स, और बिल्कुल हमारे साथ इस मैदान पर भी बहुत सारे दर्शक जुड़े आज, क्योंकि ये बड़ा मुकाबला था। इस बार डॉट मिल जाएगा, बल्लेबाजी के लिए अनुराग साहब को बुलाया है, मगर तोतन पात्र उनके सामने एक और डॉट बॉल डालने में सक्षम। ऐसा लग रहा है समझदा इस मैच में ना इतना आसानी से जीतने देंगे नहीं, क्योंकि 32 बॉल 60 रन चाहिए जीतने के लिए। और तुतुन जैसे गेंदबाज अभी तक गेंदबाजी कर रहे हैं। अभी तक देखिए 2 रन देकर जहां पर 1 विकेट उनके नाम, फिर से एक अच्छी गेंदबाजी। अभी तक 5 गेंद डाल चुके हैं, सिर्फ 2 रन तुतुन पात्रों द्वारा। इधर साझेदारी आपको बनाना पड़ेगा, मगर वो काम जो कि यहां पे तोड़ने में सफल रहे तुतुन पात्रों ने। अनुराग साहा अतिरिक्त आएगा इस बार, अतिरिक्त आप डाल नहीं सकते, लेकिन अतिरिक्त जब डाले हैं फिर से एक बार आपको डालना पड़ेगा, तो कहीं ना कहीं एक और अतिरिक्त रन यहाँ पे मिल जाएगा दल को। কিন্তু তোতনকে খেলতে কোথাও সমস্যা হচ্ছে, এটা একেবারে জলের মতো পরিষ্কার মুজিব। যেটা আমরা চর্চা করছিলাম, তোতন এই টুর্নামেন্টে যে আগ্রাসনটা দেখিয়েছেন সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত কিন্তু বজায় আছে। তার বিরুদ্ধে গিয়ে বিনপুর পিএস এর ব্যাটাররা কিন্তু এখনো পর্যন্ত তেমন ভাবে অ্যাক্টিভ হতে পারছেন না। आखिरी बॉल इस बार भी देखिए साफ नजर आता हुआ
कठिन से कठिन होता जा रहा है तोतन पात्रों के विपक्ष में बल्लेबाजी करने के लिए। बिल्कुल समझता आपने सही कहा, तोतन पात्रों वो जब गेंदबाजी कर रहे हैं तो फेस करने में थोड़ा सा मुश्किल लग रहा है। आखिरी गेंद आपने देखा, ইন্টারেস্টিং হবে এখানে দেখার সরোজ প্রামাণিক এই ওভারে বল করতে আসেন কিনা, কারণ জগৎ স্ট্রাইকে থাকবে। রানের গতিটা অনেকটা কমে গেছে, মাঝখানে রানের গতিটা যেভাবে বেড়ে গেছিল সেই জায়গায় সরোজ এসে রানের গতিটা শুধু কমাতে চাইবে না, যদি জগতের উইকেটটা তুলে নিতে পারে সেটাও কিন্তু এই ম্যাচে গেম চেঞ্জিং মোমেন্ট হতে পারে। অতএব সরোজ এই মুহূর্তে আসবে নাকি আরো একটু পিছিয়ে যাবে এটা দেখার থাকবে মুজিব। दूसरी तरफ अगर सरोज प्रामाणिक गेंदबाजी नहीं करने आते हैं, कोई और गेंदबाज अगर गेंदबाजी करेंगे तो शायद उनको बड़ा बनाना चाहेंगे, मगर आपने सही कहा यहाँ पे जो कि रणनीति पूरी तरीके से साफ नजर आ रहा है सरोज प्रामाणिक जैसे गेंदबाज, क्योंकि वो चाहेंगे जगत सरकार के विकेट। अब यहाँ पे जो कि विकेट की जरूरत होगी क्योंकि जगत सरकार जहां पर 15 पर बल्लेबाजी कर रहे हैं। একদমই মুজিব, তুমি চাইবে তোমার বেস্ট বোলার সামনে যখন দলের সবথেকে বেস্ট ব্যাটার, যদিও প্রত্যেকটা দিনে পারফরম্যান্স অনুযায়ী হয় তবু একটা নাম কোথাও ভ্যারি করে গুরুত্বপূর্ণ, সেই জায়গায় জগৎ যখন নামটা রয়েছে সরোজ নিশ্চয়ই চাইবে যে আমি বল করতে যাই, কারণ এই ওভারে যদি রানটা একটু কম খরচ করতে পারে কিংবা একটা উইকেট যদি তুলে নিতে পারে তাহলে কিন্তু খেলার মোড় অনেকটাই অন্যদিকে বদলে যাবে। অন্যদিকে বিনপুর পিএস এটা কিন্তু তাদের জন্য শুধুমাত্র একটা ওভার আসছে তাই নয়, রক্ষণ আক্রমণ ব্যালেন্স কি করে করবে সেটাও খুব গুরুত্বপূর্ণ হবে। রক্ষণ আক্রমণে গেলেন না জগৎ সরকার, সেন্সিবল ক্রিকেটার, এটাই কিন্তু ক্রিকেটের সেন্স মুজিব। তুমি হুটোপাটা করে সামনে একটু মেরে দিলে একটা দুটো শট, বিরাট করে একটা 6 মেরে চলে গেলে এটা কিন্তু ক্রিকেটের সেন্স নয়। জগৎ ভালো করেই জানে সরোজের এই ওভারটা একটু দেখে নিতে হবে। তার মানে এমন নয় যে লুজ বল পেলে মারতে পারবে না বা মারার এবিলিটি নেই, কিন্তু প্রথম বলটা সিঙ্গেল খেলছে এবং বার্তা দিচ্ছে অনুরাগকে তুমিও সিঙ্গেল খেলো, 6টা রান এলে যথেষ্ট। না, মিস করলেন এখানে অনুরাগ সাহা। অনুরাগ এখনো পর্যন্ত কিন্তু এটা ভালো সংকেত নয় দলের জন্য। 4টি বল খেলেছেন, রান আসেনি তার ব্যাট থেকে। ক্রিটিক্যাল অবস্থা হতে পারে দলের, কঠিন অবস্থা হতে পারে, অনুরাগকে সিঙ্গেল খেলতেই হবে। इस बार सिंगल तो यहां से मिल जाएगा आसानी के साथ, डाउन द ट्रैक खेले हैं, अपने ग्राहक के सिंगल खेलना पड़ेगा और अनुराग साहब ने वो काम कर दिखाया, सिंगल के साथ जगत को लेकर आएंगे स्ट्राइक पर। और जैसे कि आपने बताया कि खास करके जगत सरकार जैसे बल्लेबाजी कर रहे हैं, वो जानते हैं कि खराब बॉल जब भी मिलेगा मैं मैदान से बाहर भेज पाऊंगा, मगर जो अच्छी गेंदबाजी कर रहे हैं ना तो उसको सम्मान दे रहे हैं। নার্ভটাকে এই ওভারে যতটা কন্ট্রোল করতে পারবে জগৎ ততটাই বেটার হবে দলের জন্য বা ফলাফলের জন্য। দেখা যাক। না, এখানে চেষ্টা ছিল, তবে নো বলের সংকেত এসছে। ফুটফল সম্ভবত রিভিউ, ইয়েস। ফিল্ডিং সাইড বালিঘাই মৌমি 11, সরোজ কনফিডেন্ট ছিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি চ্যালেঞ্জ করেছেন যে আমি রিভিউতে যাব। ফুটফল ল্যান্ডিংয়ে কোথাও সমস্যা ছিল যে কারণে অনফিল্ড আম্পায়ার সম্ভবত আছেন প্রসেনজিৎ প্রধান, নো বলের সংকেত দিয়েছেন। আর ফিল্ডিং সাইড এখানে রিভিউর জন্য আবেদন জানিয়েছে বালিঘাই মৌমি 11। তো দেখা যাক কি সংকেত আসবে। নো বল, অর্থাৎ বালিঘাই মৌমি 11 শুধু রিভিউটা লস্ট করলো তা নয়, এখানে কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা, নার্ভ কন্ট্রোল সবকিছু ছেড়ে জগৎ কিন্তু এই বলটাতে একেবারে মুক্ত বিহঙ্গের মতো উদার আকাশে পাখা মেলতে পারবে, স্বাধীনতা আছে মুজিব। দেখা যাক। बड़ा शॉट खेलने की पूरी मौका उनके पास, फ्री हिट बॉल लेकर सरोज प्रामाणिक ने, मगर अच्छी वापसी सरोज प्रामाणिक द्वारा, रूम नहीं देंगे पूरी तरीके से जल में गेंदबाजी करने के प्रयास, डाउन द ट्रैक सीधा बल्ले से खेले हैं, मगर वहां से सिंगल मिल जाएगा। सिंगल भी कोई खराब नहीं होगा क्योंकि जहां पर सरोज प्रामाणिक वो उनकी गेंदबाजी में विकेट गंवाना नहीं चाहेंगे। 26 बॉल जीतने के लिए अब भी चाहिए 55 रन। मैच इंटरेस्टिंग से ज्यादा इंटरेस्टिंग होने वाला है, आखिरी 26 बॉल। একদমই মুজিব, এটাই তোমাকে বলছিলাম। বিনপুর পিএস যদি এই ওভার থেকে 6 রানও সংগ্রহ করে সেটা তাদের জন্য সোনার থেকে বেশি দামি হবে, উইকেট যদি না হারায়। অনুরাগ সাহা দীর্ঘদিন ক্রিকেট খেলছেন এবং আমাদের কমেন্ট্রি ক্যারিয়ারও শুরু হয়েছে তাকে দেখে। তার ক্যারিয়ারের মধ্য গগনে যখন তিনি ছিলেন তখন থেকে আমরা কমেন্ট্রি করছি। অনুরাগ সাহা তখন একটা সারা বাংলায় টিল্লু শর্মা, বাবু খান, অনুরাগ সাহা, পিনাকি দিনরা, এই নামগুলো একটা আলাদা লেভেলে ছিল, আলাদা উচ্চতায় ছিল, শিখরে ছিল। আজকেও সমান দক্ষতায়। দেখা যাক। স্লোয়ার বুঝে উঠতে পারলেন না অনুরাগ সাহা কি করলেন, এটাই তোমাকে বলতে চাইছিলাম। উইকেট হারালে চলবে না, কিন্তু সরোজ শেষ পর্যন্ত সেই কাজটাই করলো। রান এই ওভারে তেমন কিছু বড় আসেনি এখনো পর্যন্ত, মাত্র এখনো পর্যন্ত যদি আমরা দেখি 4টে রান এই ওভারে এসছে, একটা উইকেট, 5 বলের খেলা হয়ে গেল। তো সরোজ এই কারণেই এই ওভারে বল করতে এসেছিল, কাজের কাজ কিন্তু দলের জন্য করে দিল। একটা বল এখনো বাকি।
मैच में धीरे धीरे सिकंज कस रहे हैं क्योंकि बालीगाई मूवी 11 ने सरोज प्रामाणिक ब्रिगेड ने जिस तरह से अभी तक गेंदबाजी की है बिल्कुल अच्छी तरीके से गेंदबाजी कर रहे हैं क्योंकि अभी तक इस बार से 4 रन जरूर दिए हैं मगर जो काम चाहिए था वो कर दिखाया है। विकेट यहां से मिल चुका है 31 आखिरी 25 बॉल 55-90 चाहिए यहां से 25 বল থেকে 55 রান বিনপুর পিএস এর কাছে কতটা চ্যালেঞ্জ হবে সেটা সময় বলবে কিন্তু প্রথম চ্যালেঞ্জ যেটা ছিল জগৎ সরকার ভার্সাস সরোজ প্রামাণিক এই ডুয়েলে রিলস কার আজকে বানানো হবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও কত লাইক হবে শেয়ার হবে কার ফলোয়ার্স কত অন্তত অ্যাক্টিভ হবেন সেই ঝড়টা আপাতত স্তীমিত এই ম্যাচের জন্য সেটা আর হচ্ছে না কারণ শেষ বলে নতুন ব্যাটার তিনি ফেস করবেন অভিজিৎ ওভারের শেষ বল চতুর্থ ওভারের 25 বল 55 রান প্রয়োজন জগৎ সরকার ব্যাট করছেন 10 বল থেকে 17 রান করে সরোজ প্রামাণিক এই ওভার থেকে এখনো পর্যন্ত মাত্র 4টে রান খরচ করেছেন একটা উইকেট প্রাপ্তি ঘটেছে 31 for 3 आखिरी बॉल इस ओवर के सरोज प्रामाणिक इस बार पैट से टकराया हल्की सी अपील थी मगर डॉट के साथ समाप्त कर जाएंगे इंटरेस्टिंग मुकाबला 4 ओवर समाप्त हो चुका है একদমই মুজিব 4 ওভার শেষ 31 3 উইকেটে 24 বল থেকে 55 রান প্রয়োজন সরোজ প্রামাণিক নামক যে টর্নেডো আসার ইঙ্গিত ছিল দীঘার উপকূলে আছড়ে পড়ার ইঙ্গিত ছিল সুপার 6 এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে বিনপুর পিএস এর বিরুদ্ধে বিনপুর পিএস নামের মধ্যেই তুমি বুঝতে পারছো একটা আধিকারিক ভাব আছে বিনপুর পুলিশ স্টেশন প্রশাসন সব সময় সতর্ক থাকে ঝড়কে আটকানোর জন্য সেই দিক থেকে প্রশাসন এই ঝড়টাকে অন্তত আটকে দিয়েছে আগামী সময়ে নতুন কোনো ঝড় তোতনপাত্র ঝড় আসবে কিনা তাকে বিনপুর পিএস কিভাবে আটকাবে কিংবা তারা এই ম্যাচে জগৎ সরকারের ব্যাটে ভর দিয়ে সমস্ত ঝড়কে অন্তত উপেক্ষা করে এগিয়ে যাবে কিনা সুপার 3 তে ম্যাচের গতি প্রকৃতি নিয়ে জয়েন করছে কমেন্ট্রি বক্সে সৈকত এবং আমাদের প্রিয় সোনাদা ধন্যবাদ ম্যাচ একেবারে রোমাঞ্চকর পরিস্থিতিতে 4 ওভার থেকে যেখানে 55 রানের প্রয়োজন রয়েছে এমত অবস্থায় স্ট্রাইকিং এন্ডে আমরা দেখতে পাচ্ছি পোস্টার বয় অফ ইন্ডিয়ান টেনিস ক্রিকেট জগৎ সরকার এই ওভারটা নিশ্চিতভাবে বড় ওভারে পরিণত করতে হবে কারণ গত ওভারে আমরা দেখেছিলাম সরোজ প্রামাণিক কি অনবদ্য বোলিংটা করে গেছিলেন এবং প্রথম বলেই যেন বড় শটটা তুলে আনলেন এই মুহূর্তে জগৎ সরকার একদম নিঃসন্দেহে সৈকত অন্তত এইরকম একটা উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্যই বোধহয় ক্রিকেট অনুরাগীরা অপেক্ষা করেছিলেন কারণ একদিকে সরোজ একদিকে জগৎ এই ম্যাচটা কিন্তু একটা তুল্যমূল্য হাড্ডাহাড্ডি লড়াই হবে তার আন্দাজ কিন্তু ম্যাচের শুরুতেই পাওয়া গেছিল আর এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রথম 4টি ওভার অন্তত বিনপুর পিএস দলের অনুকূলে যায়নি আসলে ওভারটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা থাকবে এবং এখনো পর্যন্ত ম্যাক্সিমাইজ আমরা দেখেছি 2 বল থেকে প্রথম বল থেকে যেখানে জমির পথে দর্শক গ্যালারিতে পাঠিয়েছিলেন এবারে হাওয়াই যাত্রা বলকে পাঠিয়েছেন সরাসরি মাঠের বাইরে প্রথম 2 বল থেকে 10টি রান চলে এসেছে এবং আমরা দেখেছিলাম প্রথম 4 ওভার থেকে সেই অর্থে রানটা আসেনি রানের প্রয়োজন ছিল জগৎ সরকার শুরু থেকে একেবারে সুজবুজ ভরা ব্যাটিংটা উপহার দিয়েছিলেন অন্তিমে সেট ব্যাটার রীতিমতো তুলনা করছেন এই ওভারে একদম পরিসংখ্যানটা নিমেষের মধ্যেই যেন বদলে গেল কারণ 24 বলে 55 রানের দরকার ছিল আর শেষ দুটো বল থেকে 10টি রান সুতরাং 22 বল থেকে 45 রানের দরকার আসলে জগৎ সরকার যতক্ষণ 22 গজে থাকবেন ততক্ষণ কিন্তু এই ম্যাচের রংটা ধীরে ধীরে বদলাতে থাকবে তবে অ্যাগ্রেশন ব্যাটিংটা করতে গিয়ে নিজের উইকেট খোয়ানোর ভয় ডর থাকবে কারণ যখন তুমি বড় শটে যেতে চাইবে তখন তোমার উইকেট হারানোর একটা সম্ভাবনা কিন্তু থেকে থাকে পরের বল টোটন পাত্রের পড়ার পরে কিন্তু অনেকটা নিচু হয়েছিল বড় শটের চেষ্টায় কোথাও যেন একটু আগোছালো ভাবে খেললেন বিট হয়েছেন বলা যেতে পারে দীর্ঘ সময় পরে কিন্তু ডট বল প্রত্যেকটা ডট বল কিন্তু ম্যাচের উপরে চাপ বাড়াবে তবে যতক্ষণ জগৎ সরকার আছেন জগৎ সরকারকে সঙ্গ দিতে হবে তার সতীর্থদের আবার একবার ব্যাকফুট থেকে চালিয়েছেন পেছনে ব্যাটসম্যান প্রস্তুত থাকবে না যে কথা আমি বলেছিলাম যখনই তুমি বড় শটে
যেতে চাইবে তখন কিন্তু তোমার উইকেট হারানোর একটা সুযোগ থাকবে, আর সেটাই যেন এই মুহূর্তে একেবারে সফল প্রমাণিত হলো, সঠিক প্রমাণিত হলো। অ্যাগ্রেসিভ ব্যাটিংটা করতে গিয়ে যেন নিজের উইকেটটাকে এই মুহূর্তে খুলে বসলেন এবং প্রতিপক্ষ শিবিরের আশা প্রত্যাশার শেষ কফিনে পেরেক প্রথার কাজটা কিন্তু করে গেলেন এই মুহূর্তে তৌতন পাত্র, দ্য গেম চেঞ্জার। একদম। আর প্রশংসা সরোজ প্রামাণিকেরও প্রাপ্য, কারণ যেভাবে ট্র্যাপটা সাজানো হয়েছিল, শর্ট অফ লেন ডেলিভারি করা হচ্ছিল, বলে গতির ব্যবহার, গতির ভেরিয়েশন আনা হচ্ছিল, তবে এই বলটাতে খুব একটা গতি ছিল না। পুল করতে গেছিলেন, মিড উইকেট অঞ্চলে ধরা পড়লেন, বড় উইকেট। আর এখান থেকে কি ম্যাচের রংটা আবার বদলাতে শুরু করবে? একদমই। ক্রিকেট অবশ্যই ঘটনার ঘন ঘটা, বর্ণটা ছোটা, পট বদলাতে বেশি সময় লাগে না। গিরগিটির মতো প্রত্যেকটা মুহূর্তে ক্ষণে ক্ষণে রং বদলায়। জগৎ সরকারের উইকেট প্রাপ্তির পরে আমরা মৌমি 11 শিবিরে রীতিমতো খুশির বন্যাটা দেখতে পাচ্ছি। উজ্জীবিতভাবে নতুন করে সঞ্জীবনী মন্ত্র সরবরাহের চেষ্টা করছেন আইকন খেলোয়াড় মিস্টার অলরাউন্ডার সরোজ প্রামাণিক। নিয়মিত অন্তরালে পাখির চোখ করছেন এবং ফিল্ডসম্যানের রদবদল ঘটাচ্ছেন। নিঃসন্দেহে একটা বড় ধাক্কা জগৎ সরকারের ফিরে যাওয়াটা। তবে ব্যাটিং লাইন আপ যদি আমরা দেখি, বিনপুর পিএস দলে যথেষ্ট লম্বা, আর এখান থেকে 20 বলে 45 রান মডার্ন ডে ক্রিকেটে এটা কিন্তু চেসেবল রান। তবে 22 গজে সময় কাটাতে হবে ব্যাটারদের। আবার একবার অফ স্টাম্পের অনেকটা বাইরে রেখেছিলেন সরোজ প্রামাণিক, একেবারে উইকেটের পেছনে চোখে বসেছিলেন, ঠিক যেন খোঁচা খাওয়া বাঘের মতো। শক সইবে যাওয়ার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ আসেনি। আবার একটিবার আরো একটি ডট বলের সঙ্গে সঙ্গে এই মুহূর্তে স্কোর বোর্ডে আরো একটিবার চাপটি বাড়বে। ইয়র্কার ডেলিভারি লেজার গাইডেড মিসাইলের মতো লঞ্চ প্যাডে হানা দিয়েছিল, তবে উইকেট রক্ষক সরোজ প্রামাণিক তিনি একেবারে উইকেটের পেছনে বসেছিলেন, তালুবন্দি করতে পারেননি। বল চলে যায় শর্ট ফাইনাল অঞ্চলে, যতক্ষণে ফিল্ডসম্যানের হাত করে বল ফেরত আসবে তার ফাঁকে একবারের জন্য দুই ব্যাটার প্রান্ত বদল ঘটিয়েছেন। আর দেখো সৈকত, একেই বলে কামব্যাক। জগৎ সরকার স্ট্রাইকে প্রথম দুটি বল থেকে 10টি রান, তারপরে জগৎ সরকারের উইকেটটা পাওয়া হলো, আর সেখান থেকেই কিন্তু আত্মবিশ্বাসটা, একটা বাড়তি আত্মবিশ্বাস পাওনা হলো টোটন পাত্রের। সর্বসাকুল এই ওভার থেকে 11টি রান এবং কার উইকেট? জগৎ সরকারের উইকেট। 5 ওভারের শেষে 42, শেষ 3 ওভারের খেলা বাকি। 18 বল থেকে 44 রানের দরকার। ম্যাচ হয়তো এই মুহূর্তে কিছুটা বালিঘাই মৌমি দলের পক্ষে। একদমই পায়ের হাওয়াটা যেন এই মুহূর্তে উল্টো দিকে বয়ে গেছে, এবং যতক্ষণ আমরা দেখেছিলাম 22 গজে জগৎ সরকার স্থিতিশীল ছিলেন, ম্যাচ কোন দিকে যাবে কেউ যেন বলতে পারছিল না। তবে জগৎ সরকারের ফিরে যাওয়ার পরে কোথাও না কোথাও অল্প হলেও অ্যাডভান্টেজ প্লে করবে বালিঘাই মৌমি একাদশ। তবুও ক্রিকেট গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনটি, আগে থেকে কোনো কিছু নির্ধারণ করাটা মূর্খামি। একটি বড় ওভার আবারও ড্রাইভিং সিটে আনতে পারে বিনপুর পিএস দলকে, অন্যথায় যেমন বোলিং চলছে তেমন যদি চলতে থাকে এই ম্যাচে কিন্তু অবলীলাক্রমে ধীরে ধীরে নিজেদের করাল গ্লাসটাকে আরো ভারী করবে বালিঘাই মৌমি একাদশ। আসলে জগৎ সরকার উইকেট পাওয়ার পরে কিন্তু বালিঘাই মৌমি 11 তাদের কিন্তু প্রত্যেক খেলোয়াড়ের শারীরিক ভাষাটা বদলে গেছে, আর সেই উইকেট হারানোর সঙ্গে সঙ্গে যে প্রেসারটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু রিলিজ করতে চাইছেন না। নতুন বোলারকে নিয়ে আসা হয়েছে 6ষ্ঠ ওভারের জন্য, এই ওভারটাকে পাখির চোখ করতে হবে। বিকাশ মৌমি একাদশ দলের একেবারে ঘরের ছেলে বলতে পারি আমরা। বালিঘাই নগরের খুদে খেলোয়াড়, প্রথম বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন, একবারের জন্য প্রান্ত বদল, তবে খারাপ থ্রো বলতে পারি, যদিও সেখান থেকে কোনো প্রকার কোনো অ্যাডভান্টেজ নিতে পারেননি দুই ব্যাটার। ইচ্ছা থাকলেও কোনো প্রকার কোনো উপায় ছিল না। স্কোরবোর্ডে আরও একটি রানের সমৃদ্ধি, সম্মিলিয়ে সর্বসাকুল্যে রান সংখ্যা বেড়ে 43, 4টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে 5.1 ওভারের শেষে 43 রান সংগৃহীত হয়েছে, আরো 43 রানের দরকার, অর্থাৎ সবে মাত্র অর্ধেক পথ চলা তুমি কমপ্লিট করেছো। বিকাশের পরের বল, বড় শটের চেষ্টা, উচ্চতা আছে, দূরত্ব এবং সেই সঙ্গে সীমারেখাটা ক্লিয়ার করবে। আরো একটা ওভার বাউন্ডারি এই ইনিংসের। ঘাত প্রতিঘাতে এই মুহূর্তে ম্যাচ সমন্বয়ে প্রতিভাত হয়েছে। আসলে এক্সট্রা কাভারের উপর দিয়ে যখনই ওভার বাউন্ডারি আসে আমাদের চোখ সবসময়ের জন্য তৃপ্ত হয়। আরো একবার মনকে তৃপ্ত করলেন, এবং এই ওভার বাউন্ডারিটা শুধুমাত্র ওভার বাউন্ডারি নয়, সতীর্থ দল এবং প্রতিপক্ষ দলের জন্য একটা সংবাদ, ম্যাচ এখনো ফুরিয়ে যায়নি। এখান থেকে আবারও কাহানিতে টুইস্ট আসতে পারে। 49 রানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে বিনপুর পিএস দল, লক্ষ্যমাত্রা যেখানে 86।
দেখো এই ওভারটাকেই কিন্তু টার্গেট করতে হবে, কারণ এই ওভারে কমপক্ষে যদি 10 থেকে 15 রান আসে তাহলে কিন্তু পরের দুটো ওভারে কাজ কিন্তু অনেকটা সহজ হবে। আর বিশেষ করে অভিজিৎ এবং ঈশ্বর এই দুই ব্যাটারের হাতে কিন্তু ক্ষমতা রয়েছে। এর আগে আমরা দেখেছি পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন মাঠে তাদের নামের প্রতি সুবিচার করতে। আজ কিন্তু নিজেদেরকে আরও একবার মেলে ধরতে হবে, কারণ এটা কিন্তু ডু অর ডাই ম্যাচ। একদমই তাই, 16 বল থেকে প্রয়োজন রয়েছে 37 রানের। বিকাশ স্লোয়ার ডেলিভারি, খারাপ বল, ব্যাটার বুঝতে পেরেছিলেন, তবে ভেরিয়েশন আনতে গিয়েই যেন নিয়ন্ত্রণটা হারালেন। অখুশি লাগছে সরোজ প্রামাণিককে শরীর পরিভাষা অন্তত এটাই জানান দিচ্ছে। অতিরিক্ত সহচর্যে 1 রানের প্রাপ্তি স্কোরবোর্ডে দলগত অর্ধশত রানের পূর্তি। এখনো পর্যন্ত প্রয়োজন রয়েছে 16 বল থেকে 36টি রান। আসলে প্রখর রোদ্দুরের দাবাদাহে ক্রিকেটটা এই মুহূর্তে চলছে, তবে এই ম্যাচের উষ্ণতা আকাশের সেই উষ্ণতাকে যেন হার মানাবে। ব্যাটসম্যানের উদ্বোধন, লং অফের ব্যাটসম্যানকে একেবারে লং অন চলে নিয়ে যাওয়া হলো। ডাউন দ্য গ্রাউন্ড, আবার একটিবার হাওয়ার সঙ্গে কথা বলতে বলতে বাতাসকে সঙ্গে নিয়ে চালিত ব্যাটের চকিত চুম্বনে বল গিয়ে আসলে পড়বে উত্তাল জনসমুদ্রে। ওভার বাউন্ডারির সঙ্গে সঙ্গে আবারও রান আর বলের মধ্যে ব্যবধান অনেকটাই যেন কমবে। প্রয়োজন রয়েছে 15 বল থেকে 30 রান। দেখো এই ওভারটা যেন আবার বালিঘাই দলের সমস্ত পরিসংখ্যানটা বদলে দিল, কারণ তারা জগৎ সরকার ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, এই ওভারটা বোধহয় সেই স্বপ্নটা ভেঙে চুরমার করে দিয়ে গেল। কারণ প্রথম 3টি বল যেখান থেকে 14টি রান এসছে, একটা এক্সপেন্সিভ ওভার এখনো পর্যন্ত। সৈকত, তো যেখানে প্রয়োজন রয়েছে 15 বল থেকে 30 রানের, এমন অবস্থায় এপিজে আব্দুল কালামের একটা কথা কিন্তু মনে পড়ে যায়। তিনি বলেছিলেন একবার, তুমি আজ যেখানে দাঁড়িয়ে রয়েছো সেটা তোমার গতকালের কর্মফল, এবং তোমার আজকের কর্মফল তোমাকে আগামীকাল কোথায় দাঁড় করাবে সেটা কিন্তু নির্ধারিত করবে। তেমন ভাবে এই দুই টিমের কাছে একটা অপরচুনিটি, এই ম্যাচটা কিন্তু নির্ধারণ করবে তারা পরবর্তীতে কোন জায়গায় থাকবে। এখান থেকে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে কি টিকে থাকতে পারবে, নাকি বিদায়ের ঘন্টার ধ্বনি তাদের জন্য বেজে উঠবে এখান থেকে। তবে একটি দল জিতবে, একটি দল হারবে, এটাই খেলার রীতি রিওয়াজ। দিন শেষে জয়টা ক্রিকেটের হবে। নিঃসন্দেহে প্রশ্ন সেটাই, কে জিতবে। তবে কে জিতবে আর কে হারবে সে কথা কিন্তু সময় বলবে। বিকাশ গতির ব্যবহার, পড়ার পরে উচ্চতা ছিল, সরাসরি উইকেট রক্ষকের হাতে কিছুটা হলেও কামব্যাক করেছেন। আর এখানে কিন্তু জগৎ সরকার ফিরে যাওয়ার পরে যেভাবে হাতের ব্যাটকে হাতিয়ার করে সাহসটা দেখিয়েছেন, অন্তত বিকাশ পাত্রের এগেনস্টে অভিজিৎ 4 বল থেকে 12 রানে অপরাজিত। 56 4 উইকেটে 14 বল থেকে 30 রানের দরকার। তবে অভিজিৎ প্রত্যেকের মন জিতে নিয়েছেন, যেভাবে শেষ পর্যন্ত লড়াইটা করবেন এটা অন্তত পক্ষে জানান দিয়েছেন। সুইচ খেলার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ আসেনি, তবে শরীরে আঘাতপ্রাপ্ত হয়। আবারও একবার দুই ব্যাটারের সামনে সুযোগ ছিল প্রান্ত বদল ঘটানোর, এবং প্রান্ত বদলটাই যেন ঘটিয়ে গেলেন। সিঙ্গেলের সহচর্যে স্কোরবোর্ডে আরও 1টি রানের সমৃদ্ধি, রান সংখ্যা বেড়ে 57। জয়ের জন্য প্রয়োজন রয়েছে 13 বল থেকে 29 রানের। তবে এই বলটা যথেষ্ট ভাইটাল হবে, কারণ এখান থেকে যদি কোনো বড় শট তুলতে পারেন তাহলে পরবর্তী ওভারে চাপ অনেকটা কম থাকবে। আর এই বল থেকে যদি ডট কিংবা কোনো বড় শট না দিতে পারে তাহলে কিন্তু খেলার মধ্যে চালিকা শক্তির আসনে অনেকটাই অগ্রসর থাকবে মৌমি একাদশ। এবারে দিল স্কোপ সেটি যাবে সরাসরি একেবারে উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে সীমারেখার বাইরে, ওভার বাউন্ডারি। সৈকত, যে কথাটা তুমি বলছিলে যে শেষ বলে চাইবে ব্যাটার একটা বড় শট, আর সেটাই কিন্তু প্রাপ্তি হলো এই মুহূর্তে। তবে প্রশংসা করতে হয়, বলের মধ্যে কোনো প্রকার কোনো খামতি ছিল না। যেভাবে বলটাকে বানিয়ে খেললেন, স্লোয়ার ডেলিভারি, অফ স্ট্যাম্পের বাইরে পিচ করেছিলেন, ভেতরের দিকে ব্যাক নিয়েছিল। আসলে ব্যাটার তিনি কিন্তু আগে থেকে নিরীক্ষণ করেছিলেন ফাইন লেগ থেকে থার্ডম্যান এই অঞ্চলটা অনেকটাই অরক্ষিত রয়েছে। শুধুমাত্র গ্যাপের ব্যবহার করতে চেয়েছিলেন, ব্যাটে বলের যে সংযোগ সেটা নিশ্চিতভাবে অনন্ত সুন্দর ছিল। আবারও একবার ঘাত প্রতিঘাতে ক্রিকেটটা এগিয়ে চলছে। এই ওভার থেকে আমরা দেখলাম একেবারে বড় ওভার, যেখান থেকে 21টি রান খরচ হয়েছে। 2 ওভার অর্থাৎ 12 বল থেকে বাকি রয়েছে 23 রান। তো প্রত্যেক মুহূর্তে ক্রিকেট যেন রংটা বদলাচ্ছে, কারণ এই ওভারের আগে পর্যন্ত যেন এই ম্যাচে কিছুটা এগিয়ে ছিল বালিঘাই মৌমি 11। আবার একটা খরচবহুল ওভার, সেখান থেকে আবার নিজেদের স্বমহিমায় বিচরণ করতে দেখছি আমরা বিনপুর পিএস দলের দুই ব্যাটারকে, অভিজিৎ এবং ঈশ্বর।
অভিজিৎ এবং ঈশ্বর নামের মধ্যে মাদকতা রয়েছে। অভিজিৎ জয়ের মূলমন্ত্র নিয়ে দলকে উত্তরণের পন্থা নিয়মিত দেখানোর চেষ্টা করছেন এবং ঈশ্বর তার ঐশ্বরিক চিন্তা ভাবনার প্রতিফলন ঘটাচ্ছেন মাঠের মধ্যে। আসলে দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 শুধুমাত্র একটা ক্রিকেট টুর্নামেন্ট নয়, সমগ্র দীঘাবাসীর জন্য একটা উপহার, একটা ত্যোহার। আর সেখানে আজ যেভাবে প্রত্যেকের একত্রিতকরণ ঘটেছে এবং মাঠের মধ্য থেকে যেভাবে রং রূপ রস লাবণ্য সবকিছু তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, সত্যিই প্রশংসা জানাতে হয় আয়োজক সংস্থাকে। এত সুন্দর একটা টুর্নামেন্ট উপহার স্বরূপ, দীপাবলির উপহার স্বরূপ আমাদের প্রত্যেককে উপহার দেওয়ার জন্য। 12 বল থেকে 23 রানের দরকার। আর এই মুহূর্তে রণনীতিতে যেন কিছুটা বদল আনা হলো, কারণ ব্যাটের একেবারে নাকের ডগায় অর্থাৎ সিলি মিড অফে একজন ফিল্ডারকে রাখা হয়েছে। প্রথম বল সামনের পায়ে ভর রেখে বড় শটের চেষ্টা, কিন্তু সম্পর্ক হয়নি, অর্থাৎ ডট বল। তো প্রত্যেকটা ডট বলের সঙ্গে সঙ্গে যেন চাপটা বাড়লো। 11 বল থেকে 23 রানের দরকার। পেন্ডুলামের দুলনি প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছি। আর বল বিভাগে আমরা দেখতে পাচ্ছি গত সিজনের হিরো অফ দ্য টুর্নামেন্ট অক্ষয় মিশ্র প্রথম বলটা যদিও ডট করেছেন। স্টেপ আউট করলে বল যখন তোমার কাছে পৌঁছচ্ছে না তখন বলের কাছেই পৌঁছাতে হবে। বলের কাছ পর্যন্ত পৌঁছালেন এবং মিডল অফ দ্য ব্যাট, ফেস অফ দ্য ব্যাট, একেবারে আকাশ পথে আবারও টাটা বাই বাই আলবিদা। 6 রানের সঙ্গে সঙ্গে আবারও একবার খেলার মধ্যে ফিরে আসবেন। আসলে কথায় বলে बुलंद इरादों से लिखते हैं हम तकदीर अपनी, किस्मत हमारा हाथों का लकीरों का मोहताज नहीं, अपना किस्मत हम अपना हाथों से लिखेंगे और अपना टीम को जिताने के लिए बिल्कुल हम खुद को निछावर करेंगे बीच मैदान पर। অবশ্যই এই মুহূর্তে 10 বল থেকে 17 রানের দরকার। নিঃসন্দেহে বলা যেতে পারে জয়ের স্বপ্নটা আবার নতুন করে দেখতে শুরু করেছে বিনপুর পিএস দল। অভিজিৎ 7 বল থেকে 18, আবার ঈশ্বর 4 বল থেকে 8 রানে অপরাজিত। প্রথম 2টি বল থেকে 6টি রান, কামব্যাক করতে হবে বালিঘাই দলের বোলারদের। তবে দুই শিবিরে দেখো প্রত্যেকে কিন্তু নিজেদের জায়গাটা ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন। একেবারে নেল ফাইটিং একটা ম্যাচ। ইয়র্কার ডেলিভারি অ্যাপেল ছিল, তবে সরোজ প্রামাণিক সম্ভবত জানের ব্যাটের কিনারা নিয়েছে, তবে ভালো কামব্যাক আমরা বলতে পারি। প্রথম 3 বল থেকে একটি ওভার বাউন্ডারি। আর দুই শিবিরেও একেবারে প্রেসার, অন্ততপক্ষে যারা লাঞ্চের জন্য গেছিলেন তারা লাঞ্চটাকে দ্রুত সেরে নিয়ে অথবা অনেকে লাঞ্চ না করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠের আনাচে কানাচে ভিড় জমিয়েছে। প্রত্যেকে নজর গোচর করছেন বেস্ট ভার্সাস বেস্টের এই লড়াইয়ে শেষ পর্যন্ত শেষ হাসি কে আসে, বিজয় লক্ষ্যের বর্মাল্য কার গলায় পরিণত হয়। পরের বল আবার কিন্তু ব্লক হলে টার্গেট করেছিলেন, অনেকটা সফল। সোজা ব্যাটের ব্যবহার, ডাউন দ্য গ্রাউন্ড, লং অন অঞ্চল থেকে ফেরত আসবে আরো একটিবার প্রান্ত বদল। তো এতে নিঃসন্দেহে খুশি হবেন বিশেষ করে বালিঘাই দলের ক্যাপ্টেন, কারণ এই মুহূর্তে তিনি চাইছেন না কোনোভাবেই বড় শট আসুক। অপরদিকে 8 বল থেকে 16 রানের দরকার, অর্থাৎ দলীয় সংগ্রহ এই মুহূর্তে 74 উইকেটে। এবং সরোজ প্রামাণিক প্রত্যেকটা মুহূর্তে যেভাবে ফিল্ডসম্যানের মধ্যে রদবদল ঘটাচ্ছেন, আসলে একটা স্ট্র্যাটেজি নিয়েই চলছেন মিস্টার অলরাউন্ডার। শুধুমাত্র বঙ্গ ক্রিকেটের নয়, সমগ্র ভারতীয় ক্রিকেটের গর্ব, এক্সপিরিয়েন্স হোল্ডার। দীর্ঘদিন ধরে একটার পর একটা ম্যাচ খেলে এই এক্সপিরিয়েন্স সংগ্রহ করেছেন। আজ কখনো ব্যাটে কখনো বলে এবং এখনো আমরা দেখতে পাচ্ছি উইকেট কিপারের ভূমিকায় অবতীর্ণ থেকে যেভাবে টিমকে উজ্জীবিত করছেন, একেবারে সঞ্জীবনী মন্ত্রটা সরবরাহ করছেন। আর সিনিয়র ক্রিকেটার তার তরফ থেকে যদি এরকম সঞ্জীবনী মন্ত্র সরবরাহ হয় তাহলে টিমের সমস্ত প্লেয়ার তারা কিন্তু চাঙ্গা হয়ে ওঠে। আবারও গতি ছিল, গতির কাছে হার মানলেন, তবে একটিবার প্রান্ত বদল হবে। আবার ফিল্ডিং যদি একটু তৎপর থাকতেন ফিল্ডার, তাহলে কিন্তু নিশ্চিতভাবে আরো একটা উইকেট হারাতে হতে পারত দলকে। একটি রান এসছে, স্কোরবোর্ডে কিছুটা মুভমেন্ট, 70 থেকে 71-এ পৌঁছেছে দল। 7 বল থেকে 15টি রান। তবে সরোজ প্রামাণিক উইকেটের একেবারে পেছনের আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। শট ওখান থেকে গতিশীল বল তালবন্দি করা অতটা সহজসাধ্য ব্যাপার নয়। তবে এখনো পর্যন্ত একটি মাত্র বড় শট এসছে, আর এই বলটা সব থেকে গুরুত্বপূর্ণ বল, একেবারে ডিফাইনিং বল হতে পারে। ফুল টস ডেলিভারি, ফুল ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা, আরক্ষিত
long balls over the rope into the fence, twist, twist, twist. আবারও নাটকীয়তা, আবারও রোমাঞ্চকতা। কলেজ জানাতে হয় অভিজিৎ এবং ঈশ্বরের এই যুগলবন্দি যারা শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইটা করে যাচ্ছেন। ম্যাচ এখনো সমাপ্ত হয়নি, এই ম্যাচে এখনো পর্যন্ত অনেকটাই কিন্তু রসদ বাকি রয়েছে। আরো একবার তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হচ্ছে, কতটা উচ্চতায় ছিল এই বল। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় রয়েছেন শিবরাম মণ্ডল। যদি অতিরিক্ত উচ্চতার জন্য এটি নো বল হয় তাহলে কিন্তু আবার একটা বড় শট খেলার ছাড়পত্র থাকবে দুই ব্যাটারের কাছে। তবে প্রশংসা করতে হয় অভিজিতের যে লড়াকু ইনিংস, যে ম্যাচ উইনিং নক বলা যেতে পারে এখনো পর্যন্ত। সিদ্ধান্ত আসবে, এটি কিন্তু ফেয়ার ডেলিভারি। সুতরাং শেষ বল থেকে 4টি রান, 1টি ওভারের খেলা বাকি। 6 বল থেকে 11 রানের দরকার। 6 বল থেকে 11 রানের প্রয়োজন। এই ওভারটা একটি মাত্র ওভার বাউন্ডারি এসেছিল, তার পরবর্তীতে 3খানা ভালো বল করে গেছিলেন। তবে শেষ বলটা যেভাবে ফুল টস করে বুঝলেন, আসলে বেস্ট ভার্সাস বেস্টের লড়াই, এমন অবস্থায় মার্জিন অফ দ্য এরর সেটা কিন্তু দলের জন্য কখনো তৃপ্তিকর অনুভূতিটা বয়ে আনতে পারবে না। খারাপ বল ছিল, আর খারাপ বলেই কিন্তু পত্রপাঠ সীমানার বাইরে পাঠিয়েছেন। এপিজে আব্দুল কালামের ভাষায়, सपना वो नहीं जो हम सोते वक्त देखते हैं, सपना तो जिसका तलाश हमें सोने ही ना दे। ডিপিএল সিজন 3 এর তকমাটাকে নিজেদের নামে লেখানোর জন্য স্বপ্ন নিয়ে 18টা টিম জমিয়েছিল এই মাঠে। বেশ কয়েকটি টিমের সফর সমাপ্ত হয়েছে, তবে এখান থেকে শেষ সফরে কারা শিরোপা লড়াইয়ের দৌড়ে টিকে থাকবেন, এটাই এখন আমাদের প্রত্যেকের কাছে প্রশ্ন চিহ্ন। অন্তিম 6 বল থেকে প্রয়োজন রয়েছে 11 রানের। আচ্ছা, শেষ 6 বল থেকে 11 রানের দরকার। আর এই মুহূর্তে কমেন্ট্রি বক্সে একটু পরিবর্তন, আমার জায়গায় শুভম। ছয় বল থেকে বাকি রয়েছে 11 রানের। ঈশ্বর 5 বল থেকে 8টি রানের পরাজিত। অভিজিৎ 10 বল থেকে 23, 230 স্ট্রাইক রেট। বল থেকে প্রয়োজন ছিল 11। প্রথম বল অরক্ষিত অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে। প্রথম বাউন্স, দ্বিতীয় বাউন্স, ফিল্ডসম্যান যতক্ষণে বল করে ফেরত পাঠাবে। রানিং বিচন্দ উইকেটের প্রশংসা করতে হয়। যেখানে 1টি রান আসা কঠিন ব্যাপার ছিল, সেখানে 3টি রান চুরি করে নিয়েছেন। প্রত্যেকটি রানের মহত্ব বোঝেন, প্রত্যেকটি রানের জন্য নিজেদের সেরাটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা। লড়াইটা বেস্ট ভার্সাস বেস্টের লড়াই, টিকে থাকার লড়াই। আর টিকে থাকার লড়াইয়ে কোনোভাবেই কিন্তু মার্জিন অফ দ্য এরর সেটা কিন্তু তার পক্ষে মেনে নেওয়া যাবে না। প্রথম বল থেকে 3টা রান এসছে, এখনো পর্যন্ত 5টি বল থেকে প্রয়োজন রয়েছে 8 রানের। তবে দেখো, খেলা রীতিমতো জমে উঠেছে এই মুহূর্তে। এই ম্যাচ যে কোনো দিকে যেতে পারে। আমরা দেখলাম গত দুটো ওভার একেবারে ব্যয়বহুল ওভার। তবে গত দুটো ওভার যেখানে কিন্তু নিয়ন্ত্রণটা হারিয়েছেন এই ম্যাচে বালিঘাই মৌমি 11। এখনো পর্যন্ত কিন্তু ম্যাচ শেষ হয়ে যায়নি। এখান থেকে বল যাবে উড়ে উড়ে ডিপ মিড উইকেটের উপর দিয়ে সরাসরি মাঠের বাইরে। 6টি রান। 6 রানের সঙ্গে সঙ্গে এই ম্যাচে আবারও কিন্তু আমরা দেখতে পেলাম নাটকীয় পথ পরিবর্তন, এবং ম্যাচের মধ্যে আমরা দেখতে পেলাম আবারও আধিপত্য বিস্তার করতে বেলপুর পিএস দলকে।
তবে এখান থেকে যে ইনিংসটা প্লে করেছেন এখনো পর্যন্ত অভিজিৎ প্রত্যেকের মন জিতে নিয়েছেন এবং যোগ্য সঙ্গ দিয়েছেন ঈশ্বর। তবে অভিজিৎকে আমরা দেখেছিলাম ঠিক মহাভারতে যেভাবে অভিমন্যুকে চক্রব্যূহের মধ্যে ফাঁসিয়ে নিয়েছিলেন, সেভাবে যদি ফাঁসাতে না পারেন, আস্তে পিস্তে যদি জয়ে ফেলতে না পারেন, তার উইকেটটা যদি এই মুহূর্তে তুলে আনতে না পারেন, তাহলে কিন্তু একেবারে সহজ সাধ্য জয়ের দিকে অগ্রসর হবে বিনপুর পেস। এখান থেকে কি কোনো প্রকার কোনো টুইস্ট আসবে, আবারও কি নাটকীয়তা আসবে, নাকি সহজ সাধ্য জয় পেয়ে একেবারে রাউন্ড অফ 3-তে এগিয়ে যাবে বিনপুর পেস, এটাই এখন প্রশ্ন চিহ্ন। এখান থেকে হোয়াইট বলের সিদ্ধান্ত, স্কোর লেভেল। তো দেখো যে প্রেসারটা ক্রিয়েট করেছিলেন সরোজ প্রামাণিক এবং তোতন পাত্র, পরবর্তীকালে সেই প্রেসারটা কিন্তু রিলিজ করে দিয়েছিল। দুই বোলার কত না কত বাঁধন ছড়া বোলিং আজকে, যার দরুন কিন্তু ম্যাচ নিজেদের হাত থেকে বেরিয়ে গেল। বিকাশের ওভারটা যেখান থেকে 3টে ওভার বাউন্ডারি এসেছিল, ওখান থেকে কিন্তু টার্ন অ্যারাউন্ড শুরু হয়। 1 রানের বাকি রয়েছে, আর 1 রানের প্রাপ্তি হবে এবং সেখান থেকে অবশ্যই শুভেচ্ছা বার্তা থাকবে বিনপুর পেস দলকে। এখান থেকে চলল পুরো টিম বিনপুর পেস।